আপনি শুনছেন ফ্যাবুলাস টেলস, গল্প আমার, গল্প তোমার। ধূমপান, মদ্যপান ও তামাক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Any digital copy of this content leading to piracy is a crime. অনুগ্রহ করে পাইরেসি করবেন না ও পাইরেসি সাপোর্ট করবেন না। 8 জুন 2008, আলিপুরদুয়ার। গভীর নিস্তব্ধ রাত্রে হঠাৎই এক বছর 25-এর যুবক হন্তদন্ত হয়ে উপস্থিত হল জয়গা থানায়। তার চোখ মুখ বিভৎস কোনো কিছুর আশঙ্কায় ও ভয়ে কুঁকড়ে আছে। কোনো মতে যুবকটিকে কিছুটা শান্ত করে চেয়ারটা এগিয়ে দিলেন জয়গা থানার বড়বাবু মিস্টার কৌশিক রায়। আপনি একটু শান্ত হন, তারপর বলুন। যুবকটি নির্বাক হয়ে শুনল সে কথা। তারপর শটান টেবিলে থাকা জলের গ্লাসটা হাতে তুলে নিয়ে সশব্দে তা পান করল। এবার বলুন কি বলতে চান। একটু সময় নিয়ে মুখ খুলল যুবকটি। স্যার আমার নাম শ্যাম। আমার মাকে খুঁজে পাচ্ছি না স্যার। আপনি কিছু একটা করুন প্লিজ। ইট ইজ মাই হাম্বল রিকোয়েস্ট, প্লিজ স্যার, কিছু একটা করুন স্যার। খুঁজে পাওয়া যাচ্ছে না মানে? যদিও যে কোনো পুলিশের কাছেই কারো মিসিং রিপোর্ট নিত্যদিনের ঘটনা, কিন্তু এক্ষেত্রে অবাক হওয়ার যথেষ্ট কারণ আছে বটে। আলিপুরদুয়ারের খুব ছোট্ট একটা শহরতলি হল জয়গা, যা বিখ্যাত প্রধানত তার সিনিক বিউটির জন্য। এইটুকু একটা হাতের তালুর মতো জায়গাতে হঠাৎই কারো নিখোঁজ হয়ে যাওয়াটা মোটেই স্বাভাবিকভাবে মেনে নেওয়ার বিষয় নয়। হ্যাঁ স্যার, কিছুতেই আমি আমার মাকে খুঁজে পাচ্ছি না। অনেক খুঁজেছি কিন্তু। আচ্ছা, বুঝেছি। আপনার মায়ের নামটা বলুন। তৃপ্তি সেন। বয়স আর আপনার বাড়িতে কে কে থাকেন? মায়ের বয়স ওই 55 থেকে 60 হবে, আর বাড়িতে শুধু আমি আর মাই থাকি। বুঝলাম। এবার পুরো ব্যাপারটা আমাকে একটু খুলে বলুন মিস্টার শ্যাম, না হলে সাহায্য করাটা কঠিন হবে। প্রত্যুত্তরে শ্যাম যা বলল তার জন্য মোটেও প্রস্তুত ছিলেন না কৌশিক বাবু। কিন্তু ঘটনাটা কি শুধুই নিখোঁজের? বোধ হয় না, এর যে আরো শত শত গুণ বিভৎস কিছু, যা রোমহর্ষক বটেই, তার পাশাপাশি ততোধিকই অপ্রত্যাশিত। এই ঘটনা যা গোটা পুলিশ ডিপার্টমেন্টকে নাজেহাল করে ছেড়েছিল, সেই ঘটনাই আমরা আজ পরিবেশন করব। নমস্কার, ওয়েলকাম টু ফ্যাবুলাস টেলস। আপনাদের সাথে রয়েছি আমি অদ্রিজা। আজ আপনাদের জন্য সৌরভ সেনগুপ্তের লেখা গোয়েন্দা গল্প শেষ সূত্র। আর সে গোয়েন্দার নাম মিস্টার ব্যানার্জি। এই গোয়েন্দা চরিত্রটিকে নিয়ে লেখক অনেকগুলোই গল্প লিখেছেন, যার মধ্যে 4টি গল্প আমরা ইতিমধ্যেই পরিবেশন করেছি। এই সিরিজের প্রতিটি গল্পকে এত ভালোবাসা দেওয়ার জন্য আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। আজকের গল্পে আপনারা দেখতে পাবেন কিভাবে এক ছোট্ট শহরতলিতে জন্ম নেবে একজন কুখ্যাত সিরিয়াল কিলার, যার বুদ্ধির কাছে রীতিমতো হার মানতে হবে পুলিশ ডিপার্টমেন্টকেও। তাহলে কিভাবে হবে এই কেসের সমাধান? খুনিও বা কে? এই সব কিছু জানতে হলে আপনাকে পুরো গল্পটা শুনতে হবে। আর কথা না বাড়িয়ে শুরু করতে চলেছি আমাদের আজকের বিশেষ নিবেদন, সৌরভ সেনগুপ্তের কলমে শেষ সূত্র। হ্যাঁ স্যার, বলছি, আমি পুরোটা বলছি। ঘটনাটা আজ বিকেলে স্যার, ওই ধরুন 4টে নাগাদ আমি আমার বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরোই। মা তখন বাড়িতে রান্না বান্না করছিল। মা আমাকে বলেছিল 5:30 থেকে 6টার মধ্যে আবার বাড়ি ফিরে আসতে।
তারপর একসাথে মা ছেলে খাওয়া দাওয়া করে আমি বাড়িতে থেকে যাব আর মা নিজের কাজে যাবে। এক সেকেন্ড মিস্টার স্যাম, এক সেকেন্ড। আপনি বললেন সন্ধে মোটামুটি 6টা নাগাদ আপনার মা মানে তৃপ্তি দেবী খাওয়া দাওয়া সেরে নিজের কাজে যাবেন বলেছিলেন, তাই তো? সম্মতিক্রমে ঘাড় নাড়ায় শ্যাম। কি কাজ করতেন আপনার মা? মেট। আই সি, তার মানে লোকের বাড়ি কাজ করেন, তাই তো? নেক্সট বলুন, তারপর কি হলো? তারপর আমি বন্ধুদের সঙ্গে আড্ডা ফাড্ডা মেরে ওই ধরুন 7টা নাগাদ বাড়ি ফিরে আসি। অস্বীকার করব না স্যার, আমার একটু দেরি হয়ে গিয়েছিল। তবে তবে যখন বাড়ি ফিরলাম তখন একটা দৃশ্য দেখে অবাক হলাম। বাড়ির সামনে এসে দেখি দরজা হাঁ করে খোলা, আশেপাশে কেউ নেই। বাড়ির ভেতরে সব লাইট খাঁ খাঁ করে জ্বলছে। সন্দেহ হলো, কারণ কারণ মা কখনো এরকম দরজা খুলে রাখে না। দৌড়ে বাড়িতে ঢুকলাম, কিন্তু তন্ন তন্ন করে খুঁজেও মাকে কোথাও পেলাম না। বাধ্য হয়ে দৌড়ে পাশের কাকিমার বাড়ি কলিং বেল প্রেস করলাম। কাকিমা এগিয়ে এসে দরজা খুলে আমাকে দেখে যেন ভূত দেখার মতো চমকে উঠল। কাকিমা হঠাৎই আমাকে আপাদমস্তক যাচাই করে বলল, কি রে, তুই ঠিক আছিস তো? আপনার ঠিক মনে আছে উনি এরকম কিছুই বলেছিলেন? ঠিকই বলছি স্যার। কাকিমার আমাকে দেখে ফার্স্ট এই সেন্টেন্সটাই মুখ থেকে বেরিয়েছিল। আমিও প্রথমটা কিছু বুঝতে পারিনি, অবুঝের মতো জিজ্ঞাসা করলাম কাকিমাকে, আমার আবার কি হলো কাকিমা? প্রত্যুত্তরে কাকিমা যা বলল তা শোনার জন্য মোটেই তৈরি ছিলাম না। কাকিমা বলল, একটু আগে তো টিভিতে দেখলাম তুই একটা বড় অ্যাক্সিডেন্ট করেছিস। তোর মাকে যখন ঘটনাটা টিভিতে দেখতে বললাম তার একটু পরেই তো তোর মা কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল। হ্যাঁ, এইসব কি বলছেন? কি এ কি করে সম্ভব? শুনে তো আমারও একই অবস্থা হয়েছিল স্যার। সঙ্গে সঙ্গে কাকিমাকে জিজ্ঞাসা করলাম, অ্যাক্সিডেন্ট? আমি? কি সব বলছো কাকিমা? এই তো আমি তোমার সামনে দিব্যি দাঁড়িয়ে আছি, দেখছো তো? তাহলে কি আমরা ভুল দেখলাম? না, আমি আর তোর মা দুজনেই একসঙ্গে ভুল দেখব? না, হতে পারে না। পাশ থেকে কৌশিকবাবু উত্তর দিলেন, অবাক ব্যাপার। তো এরপর আপনি কি করলেন? আমি আর সময় নষ্ট করিনি স্যার। বুঝেছিলাম মা আমার খোঁজে পাশের হসপিটালে যাবেই। সঙ্গে সঙ্গে পাশের সব হসপিটালগুলোতে আমি ফোন করি, কিন্তু মায়ের কোনো খোঁজ পাই না। সেই 7টা থেকে 12টা অবধি সব জায়গা খোঁজার পর অবশেষে থানামুখ হয়েছি। বলেই দীর্ঘশ্বাস ফেলল শ্যাম। বড়বাবু কৌশিক রায়ও কিছুটা সময় নিলেন। মিনিট খানেক নিস্তব্ধতায় কেটে গেল। তারপর মুখ খুললেন তিনি। আচ্ছা মিস্টার শ্যাম, আপনার কাউকে সন্দেহ হয়? আই মিন, আপনাদের কোনো পুরনো শত্রু বা এই জাতীয় কিছু? না, মা অন্য বাড়ির কাজবাজ করে সংসার চালায়। আমিও এখনো সেরকম কিছু করে উঠতে পারিনি। আমাদের তো আর সেরকম টাকা পয়সা নেই, তাই শত্রু না স্যার, সেরকম কেউ নেই। প্রত্যুত্তরে কৌশিকবাবু কিছু বলতে যাবেন, ঠিক সেই মুহূর্তেই তার ফোনটা শব্দ করে উঠল। শ্যামের সাথে এইসব কথাবার্তা চলাকালীন ফোনটা টেবিলের ওপরই পড়েছিল। নিজের মুখটা সামান্য স্ক্রিনটার দিকে এগিয়ে দিয়ে তিনি দেখার চেষ্টা করলেন কে কল করেছে। নামটা দেখা মাত্রই তিনি বিস্ময়ে হতবাক হয়ে তৎক্ষণাৎ ফোনটা রিসিভ করে স্মিত হাস্যে বললেন, আরে লালবাজার থানার বড়বাবু স্বয়ং আমাকে স্মরণ করেছে। ব্যাপার কি রে? ফোনের ওপাশে থাকা ভদ্রলোকটিও উচ্চাকাঙ্ক্ষায় বলে ওঠেন, হয়েছে হয়েছে, তুই থাম এবার কৌশিক। বেটা নিজেও তো আমাকে একবারও কল করিস না। আরে কাজে বাজে আর হয়ে ওঠে না। বুঝেছি বুঝেছি, আমারও তো এই একই ব্যাপার। তা এখন তুই কোথায়? বলছি একটু ধরে রাখ প্রান্তোষ। বলে ফোনটা কান থেকে সামান্য সরিয়ে সামনে মুখ নিচু করে বসে থাকা শ্যামকে কৌশিকবাবু বললেন, আচ্ছা মিস্টার শ্যাম, আপনি এখন আসতে পারেন। দরকার পড়লে আপনার সাথে আবার যোগাযোগ করব। কি করা যায় আমি দেখছি, আপনি টেনশন করবেন না। উত্তরে চরম অনুনয়ের সুরে বলে ওঠে যুবকটি, প্লিজ স্যার, প্লিজ আপনি একটু দেখুন স্যার, প্লিজ কিছু একটা করুন। অবশ্যই মিস্টার শ্যাম, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব। এখন আপনি ঠান্ডা মাথায় বাড়ি যান, আমি দেখছি কি করা যায়।
এরূপ সান্ত্বনা বাক্য শুনে বিষণ্ণ ও অপ্রসন্ন মুখে নমস্কার করে বেরিয়ে গেল শ্যাম। কিছু সময় পর আবার ফোনটা কানে লাগালেন কৌশিকবাবু। কি বলছিলি প্রান্তোষ? ফোনের ওদিক থেকে উত্তর দিল লালবাজার থানার বড়বাবু। কে ছিল রে ছেলেটা? এক ভদ্রমহিলার মিসিং রিপোর্ট এসেছে, সেই নিয়েই ওনার ছেলের সাথে কথা বলছিলাম। বলিস কি, জয়গার মতো ওইটুকু একটা জায়গা থেকেও মিসিং? আমাদের কলকাতা হলে না হয় মানা যায়। সেটাই তো রে। সে ছাড়, আসল কথায় আসা যাক। তা আজ হঠাৎ কি মনে করে? একটা গুড নিউজ আছে রে কৌশিক। তোর আলিপুর দুয়ার আমাকে ডাকছে বন্ধু। শুনেছি তোর ওখানকার প্রাকৃতিক সৌন্দর্য নাকি মারাত্মক। বলিস কি, তুই সত্যি আসছিস? এ তো বিশাল ব্যাপার ভাই। সাডেন প্ল্যান হলো রে। সপ্তাহখানেকের ছুটি নিয়ে তোর কথা মনে পড়লো, এই আর কি। তাহলে একটু বেরিয়েই আসা যাক বাল্যবন্ধুর কাছ থেকে। হ্যাঁ, তা বেশ করেছিস। শুধু তাই নয় বন্ধু, আর একটা স্পেশাল সারপ্রাইজও আছে তোর জন্য। কি সারপ্রাইজ রে? না বন্ধু না, এখন বলবো না, না হলে সারপ্রাইজ কি করে হলো। যা ভালো বুঝিস। তা কবে আসছিস? আমি কাল বিকেল নাগাদ পৌঁছে যাব। গুড, ভেরি গুড। আমার আর তস হয়েছে না ভাই। আই এম সো এক্সাইটেড। সেই বছর 5 আগে তোকে দেখেছিলাম, যা ট্রেনিং পিরিয়ড কমপ্লিট হওয়ার পর আমার যখন এত দূরে পোস্টিং হলো, কতই না মন খারাপ হয়েছিল। কর্মজীবনের এতগুলো বছরে মাত্র 3বারই এর মাঝে তোর সাথে দেখা হওয়ার সৌভাগ্য হয়েছে। তাও প্রতিবারই আমি কলকাতায় গিয়েছিলাম বলে। তুই তো আমাকে ভুলেই গেছিস। এই প্রথমবার তুই আমার এখানে আসছিস, প্রচুর আনন্দ হবে। সে তো হবেই রে শালা। আর শোন, পৌঁছে আমায় কল করবি। আর একটা কথা, কোনো হোমস্টে ঠিক করিস না যেন, সোজা আমার বাড়িতে এসে উঠবি। জানিসই তো, এত বড় বাড়ি, কাজবাজের চক্করে বিয়েটাও করা হলো না। একা একা বোরিং হই। সপ্তাহটা মনের মতো এনজয় করা যাবে। ওকে বন্ধু, আর তুই তোর বাড়ির অ্যাড্রেসটা আমাকে সেন্ড কর, আমি ঠিক পৌঁছে কল করে নেবো। ওকে। 9 জুন বিকেল। নিজের বাড়িতে কেসটার চিন্তায় মগ্ন হয়ে বসেছিলেন জয়গা থানার বড়বাবু কৌশিক রায়। প্রায় 24 ঘন্টা পার হতে চলল, এখনো শ্যামের মা অর্থাৎ তৃপ্তি দেবীর কোনো খোঁজ মেলেনি। মহিলা যেন এই ছোট্ট জায়গাটি থেকে হঠাৎই ভ্যানিশ করে গেছেন। তার মাঝে জয়গার ফেমাস ফিমেল রিপোর্টার রমা দাস আবার এই কেসের পেছনে পড়েছে। পুলিশের সম্মান নামাটি করে ছাড়বে না এই রমা। এইসব গভীর চিন্তাভাবনার মাঝেই হঠাৎই কলিং বেলটা বেজে উঠল। ধীর পায়ে এগিয়ে গিয়ে তিনি দরজাটা খুললেন। সাথে সাথেই তার 2 চোখ চরম আনন্দে ও বিস্ময়ে ছানা বড়ার মতো হয়ে গেল। মিস্টার কৌশিক রায়ের সামনে দাঁড়িয়ে তার বাল্যকালের একনিষ্ঠ বন্ধু তথা লালবাজার থানার বড়বাবু মিস্টার প্রাণতোষ রায়, সাথে আরেকজন ব্যক্তি, টল অ্যান্ড হ্যান্ডসাম, মধ্যবয়সে এসেও যার জৌলুস ও দাপট বিন্দুমাত্র হারায়নি, যার প্রশংসায় পঞ্চমুখ হয়ে থাকে বাংলার আপামর পুলিশ ডিপার্টমেন্ট, যার সচরাচর দর্শন মেলে খবরের কাগজের হেডলাইনে। নাম রিনাউন্ড ডিটেকটিভ মিস্টার নিরলস ব্যানার্জি। নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারছিলেন না কৌশিকবাবু। খানিক বিহ্বলের মতো দাঁড়িয়ে রইলেন তিনি। তারপর কিং কর্তব্য বিমূঢ়ের মতো আমতা আমতা করে বললেন, স্যার, আপনি? পাশ থেকে হাসি মুখে উত্তর দিলেন লালবাজার থানার বড়বাবু মিস্টার প্রাণতোষ রায়। কিরে কৌশিক, কেমন লাগলো সারপ্রাইজ? হ্যাঁ, কোনো উত্তর দিলেন না কৌশিকবাবু। দাঁড়িয়ে নিজের মাথা চুলকোতে থাকলেন তিনি। এবার মিস্টার ব্যানার্জি তার দরাজ কণ্ঠের বহিঃপ্রকাশ ঘটালেন। তা কৌশিকবাবু, আমরা কি বাইরে দাঁড়িয়ে থাকবো? 2 জন ভেতরে প্রবেশ করে একটি সোফাতে বিরাজমান হলেন। ততক্ষণে কৌশিকবাবু বাড়ির চাকর রামুকে 3 কাপ চা নিয়ে আসার কথা বলে দিয়েছেন। আয়, তুইও বস না কৌশিক। বন্ধুর অনুরোধে মিস্টার ব্যানার্জির পাশে বসে কৌশিকবাবু বলতে শুরু করলেন। আমি তো ভাবতেই পারিনি যে আপনি আসছেন প্রান্তোষের সাথে। ও আমাকে কিছু বলেনি, জানেন? আরে তাই নাকি? আরে আমারও তো কোনো প্ল্যান ছিল না আসার। হঠাৎ প্রাণতোষ অনেক রিকোয়েস্ট করলো। ভেবে দেখলাম এই কেস করেই তো জীবন মধ্যবয়সে পৌঁছে গেল। মাঝে মধ্যে বিরোধী নিয়ে প্রকৃতির কোলে গা ভাসিয়ে দিলে মন্দ হয় না।
কথার মাঝেই রামু এসে 3 কাপ চা দিয়ে গেল তাদের। কৌশিকবাবু সবাইকে চা ডিস্ট্রিবিউট করে পকেট থেকে একটা ক্লাসিক এগিয়ে দিলেন মিস্টার ব্যানার্জির দিকে। তা দেখে আনন্দে গদগদ হয়ে তিনি বললেন, আহা, এসবে আবার কি দরকার ছিল? বলেই সাথে সাথেই সিগারেটটা জ্বালিয়ে মন ভরে একটা শুকটান মেরে তিনি বললেন, বুঝলে প্রাণতোষ, এই সংক্ষিপ্ত জীবনে অনেক ধরনের সিগারেট খেয়েছি, কিন্তু রেগুলারের কোনো বিকল্প হয় না। বাকি দুজন সিগারেটটার দিকে লোলুপ ভঙ্গিতে তাকিয়ে থাকলেও সম্মানের খাতিরে তাদের চাই সন্তুষ্ট থাকতে হলো। তাই প্রত্যুত্তরে কেউ কিছু উত্তর দিল না। কিছু সময় সব চুপ। এই মাঝের সময়টুকু মিস্টার ব্যানার্জি মন ভরে ক্লাসিক ও চায়ের কম্বিনেশনটা উপভোগ করলেন। অবশেষে চা ও সিগারেট দুটোই যখন অন্তিম পর্যায়ে, তখন তিনি আবার মুখ খুললেন। বাই দ্য ওয়ে কৌশিকবাবু, আপনি কি করে জানলেন যে আমি শুধু ক্লাসিক রেগুলারই খাই? আমাকে বাবু বলে লজ্জা দেবেন না স্যার, প্লিজ। আমি আর প্রান্তোষ বন্ধু, আমাকে তুমি দিয়েই বলবেন। আপনার এই বিশেষ নেশাটার কথা প্রান্তোষের মুখেই শুনেছি। তাই নাকি? হ্যাঁ, সবাই মানুষের ভালো কিছু নেওয়ার চেষ্টা করে, আর তুমি কি না? বেশ 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 বলে চায়ের কাপটা সশব্দে টেবিলে রাখলেন মিস্টার ব্যানার্জি। বাকিদেরও চা তখন কাপের তলা নিতে পৌঁছেছে। তারাও একই কাজ করল। আপনার সব কেসই মোটামুটি আমার জানা স্যার, বিশেষত ওই রিয়া বিশ্বাস মার্ডার কেসটার পরে তো আপনার সাথে দেখা করব সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম। যাই হোক, প্রান্তোষের দৌলতে সেই ইচ্ছে আজ পূরণ হলো। হ্যালো। পাশে বসে থাকা মিস্টার ব্যানার্জি ও প্রাণতোষবাবু নিজের শরীরটা টান টান করে বসলেন কৌশিকবাবুর মুখভঙ্গি দেখে। ফোনটা আসার পর থেকেই তার মুখে ভয়, আতঙ্ক ও বিস্ময়তার 3টি ছাপ একসাথে খেলা করে যাচ্ছে। মিনিট খানেক পর ফোনটা কান থেকে কোনো মতে সরানো মাত্রই প্রাণতোষবাবু জিজ্ঞেস করলেন, কি রে, কি হয়েছে কৌশিক? যা ভয় পাচ্ছিলাম তাই হলো। সপ্তাহটা বোধ হয় আমার জন্য আর মধুর হলো না রে প্রান্তোষ। তৃপ্তি সেন মানে ওই যার ছেলে গত রাতে মিসিং রিপোর্ট লেখাতে এসেছিল, তিনি? বিউহলের মতো ইতিবাচক ঘাড় নাড়ান কৌশিকবাবু। এবার পাশ থেকে গোয়েন্দা নিরলস ব্যানার্জি কণ্ঠ ছাড়লেন। তার স্বাভাবিকও বটে, কারণ তার সামনে দুই বন্ধু যে বিষয়ে কথোপকথন চলছে তা তার সম্পূর্ণ অজানা। বাই দ্য ওয়ে, কে তৃপ্তি সেন প্রাণতোষ? আমিও তো শুধু নামটাই কৌশিকের মুখে শুনেছি স্যার। গতকাল রাতে কৌশিকের সাথে যখন আমার ফোনে কথা হচ্ছিল, তখন ওই ভদ্রমহিলার ছেলে তার মায়ের মিসিং রিপোর্ট করতে এসেছিল। আমি ফোনের ওদিক থেকেই শুনেছিলাম। আমিও আপাতত এইটুকুই জানি স্যার, বাকিটা তো এই কৌশিকই বলতে পারবে। কৌশিকবাবুর দিকে কৌতূহলী ও জিজ্ঞাসু ভঙ্গিতে দৃষ্টিপাত করলেন মিস্টার ব্যানার্জি। আমি আপনাকে সবই জানাবো স্যার, তবে আমায় এখন একটু যেতে হবে। আই এম সরি, এসে আমি সব বলছি। রামুদাকে সব বলা আছে, আপনারা ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিন। বলেই তড়িঘড়ি তিনি বেরিয়ে যেতে যাবেন, তখনই হাতের ইঙ্গিতে তাকে দাঁড়াতে বললেন মিস্টার ব্যানার্জি। আমি আর প্রাণতোষ তোমার সঙ্গে যাব। সে কি, আপনারা ছুটি কাটাতে এসেছেন, অযথা এসবে কেন? যা বলছি তাই করো। ছুটি কাটানোর চেয়ে আরো শত শত গুণ ইম্পর্টেন্ট একটা মানুষের জীবন কৌশিক। আগে ডেড বডিটার কন্ডিশন দেখি, তারপর ওই মহিলার সব হিস্ট্রি তোমার কাছে জানবো। এখন চলো, বেরোই। কেস পেয়ে গেলেন মানে যেন হাতে চাঁদ পেলেন ভদ্রলোক। কোথায় ঘুরতে এসেছি আনন্দ করবো তা না, ধর ভাল লাগে না। বড়বাবু মনে মনে এই জাতীয় কিছু ভাবলেও তবে তা মিস্টার ব্যানার্জির সামনে মুখ ফসকে বেরিয়ে যাওয়া মানে ধমকের আর শেষ থাকবে না। অতএব মিস্টার ব্যানার্জির আদেশ শিরোধার্য। তিনজনেই মৌনভাবে গম্ভীর পদক্ষেপে বেরিয়ে গেলে গাড়ি রওনা হলো মৃতদেহের লোকেশনের উদ্দেশ্যে। একজোড়া কৌতূহলী চোখ ম্যাগনিফাইং গ্লাসটা পেরিয়ে পুঙ্খানুপুঙ্খ যাচাই করছিল তৃপ্তি সেনের মাথার পেছনের রক্তাক্ত ক্ষতটাকে। যাচাই পর্বের শেষে মুখ খুললেন ব্যক্তিটি।
বেশ ভারী জিনিস দিয়ে আঘাত করা হয়েছে, কিন্তু জিনিসটা কি তা ঠিক বোঝা যাচ্ছে না। কৌশিকবাবুর বাড়ি থেকে বেরিয়ে মোটামুটি মিনিট 20 লেগেছিল তিনজনের ঘটনাস্থলে পৌঁছতে। গাড়ি থেকে নেমে 1 সেকেন্ডও সময় নষ্ট না করে ম্যাগনিফাইং গ্লাসটা নিয়ে প্রধান ক্ষতটা যাচাই করতে শুরু করেন মিস্টার ব্যানার্জি। এবার পাশ থেকে কৌশিকবাবু বললেন, তাহলে কি এই আঘাতের জন্য মৃত্যু? তা এখন থেকে বলা সম্ভব নয় কৌশিক। শুধু মাথায় আঘাত ছাড়াও গলায়ও তো একটা আঘাত দেখতে পাচ্ছি। কৌশিকবাবু মহিলার গলায় থাকা সোনার চেনের ফাঁক দিয়ে জোর করে আটকে থাকা টেলিফোন ওয়্যারটার দিকে একবার দৃষ্টি নিক্ষেপ করলেন। ওয়্যারটা পেছন থেকে কেউ টেনে ধরেছিল মহিলার গলায়, যে কারণে গলায় ওই ওয়্যারটার একটা লাল দাগ স্পষ্ট বোঝা যাচ্ছে। এমনকি কিছু নখের দাগও সেখানে বর্তমান। আমার মনে হয় এবার বডিটাকে ফরেনসিকের জন্য পাঠানো উচিত। মিস্টার ব্যানার্জি ইতিবাচক ঘাড় নাড়লেন। কৌশিকবাবুর আদেশে কিছু পুলিশ বডিটাকে ফরেনসিকের উদ্দেশ্যে তুলে নিয়ে গেল। কিন্তু কিন্তু আমার যে কিছু প্রশ্ন আছে কৌশিক। জানি, সব প্রশ্নের উত্তর দিচ্ছি, তবে এখানে নয়। বলেই তিনজন ক্রাইম স্পট থেকে একটু দূরের দিকে এগিয়ে গেলেন। এবার কৌশিকবাবু শ্যামের বলা তার মায়ের নিখোঁজের সম্পূর্ণ ঘটনা আদি অন্ত বর্ণনা করল দুজনকে। তা শুনে হতবাক হয়ে গেল দুজনেই। অদ্ভুত কেস, এ আবার কেমন করে হয়? কিন্তু মিস্টার ব্যানার্জির চোখ কিসের একটা আশঙ্কায় কুঁকড়ে আছে। একদম শান্তভাবে তিনি জিজ্ঞাসা করলেন, তা তোমরা কিভাবে কেসটা ইনভেস্টিগেট করলে? এটা আবার কঠিন কি আছে স্যার? যে চ্যানেলে শ্যামের অ্যাক্সিডেন্টের খবরটা টেলিকাস্ট হয়েছিল সেই চ্যানেলকে জাপটে ধরলেই তো প্রবলেম সলভ। হ্যাঁ, তা তোর কি মনে হয় প্রান্তোষ, আমার এই সাধারণ বুদ্ধিটুকুও নেই? ওই প্রতিবেশীর মত অনুযায়ী এদিন শ্যামের অ্যাক্সিডেন্টের খবরটা কোনো এক লোকাল চ্যানেলেই দেখানো হয়েছিল, কিন্তু তার কোনো প্রমাণই নেই প্রান্তোষ। বলিস কি? শুধু তাই নয়, পাশের সমস্ত হসপিটালগুলোতেও যোগাযোগ করে দেখেছি, কিছু নেই। আর সবচেয়ে বড় কথা, সেদিন কোনো অ্যাক্সিডেন্টই হয়নি। পুরো ব্যাপারটাই প্রি প্ল্যান্ড অথবা ফেক। আমার তো মনে হয় শ্যামের কাকিমা ও মা টিভিতে ভুল দেখেছে। আমারও তাই মনে হয়। অন্য কোনো পাস্টের অ্যাক্সিডেন্টের নিউজ টেলিকাস্ট হচ্ছিল আর ওরা ওটা শ্যামের অ্যাক্সিডেন্ট বলে ভেবে নিয়েছে বোধহয়। আবার ওই মহিলারই প্রতিবেশী একজন রিপোর্টার, নাম রমা দাস। যদিও এভাবে বলা উচিত না, তবুও বলতে বাধ্য হচ্ছি, এই বড় বজ্জাত মেয়ে এই কেসের পেছনে পড়েছে। কেসের গভীরে গিয়ে পুলিশের সম্মানহানি না করলে ওর শান্তি নেই। আগেও বেশ কিছু কেসের সমাধান করে জনগণের সামনে প্রকৃত সত্য তুলে ধরেছে। তাই মানুষের কাছে ওর একটা পজিটিভ অ্যান্ড গুড ইমেজ আছে। রিপোর্টারদের সাথে আমাদের কাজের কম্পারিজন করে কোনো লাভ নেই কৌশিক। সে তার কাজ করুক, কিন্তু প্রশ্ন হলো আমরা কি করব? আমাকে পুরো ব্যাপারগুলো একের পর এক মাথায় সাজাতে দাও। তবে এটুকু নিশ্চিত, খুনটা চুরি ছিনতাইয়ের জন্য মোটেও হয়নি। গলায় সোনার চেনটা না হলে থাকতো না। এটা একটা প্ল্যান মার্ডার। তাই তো দেখছি, রীতিমতো মগজাস্ত্র লাগিয়ে খুন। অ্যাকর্ডিং টু শ্যাম, ওরা মোটেই বড়লোক ছিল না। তাই টাকা পয়সা, সম্পত্তি এইসবের জন্য খুন হওয়ার সম্ভাবনা কম। আচ্ছা, ওনার রিলেটিভ কেউ নেই এই শহরে? এখন প্রশ্ন হলো, কেন, কি এমন কারণে এমন একজনকে কেউ খুন করতে যাবে, তাও আবার যিনি কিনা একজন কাজের লোক? মিলছে না, খতিয়ে দেখতে হবে ব্যাপারটাকে। আমার কি মনে হয় জানিস, আমার মনে হয় এই তৃপ্তি দেবীর একটা ভয়ঙ্কর পাস্ট আছে। হতে পারে, মেবি। দেখ, আবার এমনও হতে পারে যে এই মহিলা এমন গোপন কিছু হঠাৎ দেখে ফেলেছেন যা বাইরে এলে ভয়ঙ্কর সমস্যা হতে পারত, যে কারণে হয়তো এনাকে মেরে ফেলা হয়েছে। তার সেরকম কিছু সম্ভাবনা কি আছে কৌশিক? কৌশিকবাবু চুপ করে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ। মিস্টার ব্যানার্জির নিপুণ চোখ জোড়া একবার জরিপ করে তাকে। না স্যার। ইটস ওকে, তবে এখন থেকে কোনো কিছুই বলা যাচ্ছে না প্রণতোষ। কিন্তু আমার শ্যাম আর ওই রিপোর্টার মহিলা, আই মিন রমার সঙ্গে একবার কথা বলা দরকার। আর কৌশিক, তুমি তৃপ্তি দেবীর পাস্টের সব ডিটেলস কালেক্ট করো।
ওকে স্যার, এখন তাহলে চলুন। ওই তো শ্যাম দাঁড়িয়ে, কথা বলে আসি। না, আজ না, কাল সকালে। আজ আর শরীরটা দিচ্ছে না, অনেকটা জার্নি হয়েছে। আর তাছাড়াও কোনো ছেলের পক্ষে তার মায়ের মৃতদেহ চাক্ষুষ দেখা ভীষণই যন্ত্রণাদায়ক। এখন ওর মানসিক অবস্থা ঠিক নেই, একটু কাটিয়ে উঠতে দাও, কাল সকালে গুছিয়ে শুরু করা যাবে। রাতে সব ঘটনা সম্ভাবনাগুলো মাথায় গেঁথে নিতে দাও। আজ বাড়ি ফিরি, চলো। কালকে তখন নয় শ্যামের কাছে যাব। আর ফরেন্সিকের নাম্বারটা একটু আমাকে শেয়ার করো, দরকার আছে। বাকি দুজনও সম্মতিতে ঘাড় নাড়ালো। অতএব গাড়ি আজকের দিনের মতো রওনা হলো বাড়ির উদ্দেশ্যে। নমস্কার মিস্টার স্যাম, আমার নাম নিরলস ব্যানার্জি। আপনার মায়ের কেসটা আমি ইনভেস্টিগেট করছি। আপনাকে আমি কাল দেখেছি, তবে যা হওয়ার তো হয়েই গেছে স্যার। এখন আর কি বলবো, মা কি আর ফিরে আসবে? তাও বলুন, কি জানতে চান? কৌশিকবাবুর বাড়ি থেকে সকাল 10টায় রওনা হয়েছিল গাড়িটা। শ্যামের বাড়ি পৌঁছতে মোটামুটি 15 মিনিট লেগেছিল তিনজনের। একটা সোফাতে তখন গোল হয়ে চারজন বসে রয়েছেন। পাশে থাকা কৌশিকবাবুর দিকে ইঙ্গিত করে বলতে শুরু করলেন মিস্টার ব্যানার্জি। আমি কৌশিকের মুখে সবকিছু শুনেছি, তবুও আপনি এমন কিছু আপনার মায়ের ব্যাপারে যদি বলতে পারেন যা আপনার কাছে সন্দেহজনক মনে হয়েছে, এমন কোনো অ্যাক্টিভিটি বা ওই জাতীয় কিছু। বেশ কিছুক্ষণ ভেবে উত্তর দিল শ্যাম। না স্যার, আর 5 জন সাধারণ মধ্যবিত্তের মায়েদের মতোই আমার মাও একই। কখনোই মাকে সাথে পাঁচে থাকতে দেখিনি। বেশ, বুঝলাম। আর একটা কথা, আপনার মায়ের ঘনিষ্ঠ কোনো বন্ধু বা প্রতিবেশী কেউ আছে কিনা? না স্যার। ও হ্যাঁ, একজন মহিলা মায়ের সঙ্গে মাঝে মাঝে দেখা করতে আসতো। মহিলাকে কিন্তু আমি ঠিক চিনি না, এই আশেপাশের কেউ নয়। তাই নাকি? তবে স্যার, আমি ওই মহিলাকে একদিন সন্দেহের বশে ফলো করেছিলাম। ওনার বাড়িটা আমি আপনাকে দেখাতে পারি। শ্যামের মুখে এ কথা শুনে অবাক হয়ে গেল তিনজনই। পাশ থেকে কৌশিকবাবু বললেন, এই কথাগুলো আপনি সেদিন আমায় কেন বলেননি মিস্টার স্যাম? কৌশিকবাবুর মুখে এই কথা শুনে ঘাবড়ে গেল শ্যাম। সামনে থাকা 1 গ্লাস জল তাড়াহুড়োতে শেষ করে সে বলল, আমার মাথায় ছিল না স্যার। তা আপনার ওই মহিলাকে সন্দেহ হওয়ার কারণটা? আসলে ওই মহিলা আমি যখন বাড়িতে থাকতাম না, ঠিক তখনই বাড়িতে আসতো স্যার। ব্যাপারটা আমি পরে জানতে পারি। সাসপিসিয়াস, ভেরি সাসপিসিয়াস। তাই তো দেখছি স্যার। তা আপনি আপনার মাকে এ বিষয়ে জিজ্ঞেস করেননি? না স্যার, আসলে মা কি ভাববে তাই আর কি। বুঝেছি। তবে স্যার, ঘন্টাখানেক আগেই রিপোর্টার রমা দাস এসেছিল আমার কাছে। অত্যন্ত বিরক্ত হয়ে কৌশিকবাবু বললেন, কি? ও কেন এখানে এসেছিল? আপনাদের মতোই জিজ্ঞাসাবাদ করছিল এইসব বিষয়ে। দেখলেন স্যার, আমি বলেছিলাম না, এই বড় বজ্জাত মেয়ে, পুলিশের কাজে নাক গলানোর কি আছে? তা এতে তুমি বিরক্ত হচ্ছে কেন কৌশিক? ভালো তো, এরকম অনেক রিপোর্টার কলকাতা থাকলে আমি খুশি হতাম। সে যাই হোক, আপাতত আমরা আপনার বাড়িটা একটু তল্লাশি নেব মিস্টার স্যাম। আই হোপ এতে আপনি অ্যাপ্রিসিয়েট করবেন। ওকে স্যার, নো প্রবলেম। থ্যাঙ্কস। তার আগে আসলে নিজেরই বলতে কেমন একটা লাগছে, তবুও বলছি, আমাকে একটু শরবত খাওয়াতে পারেন মিস্টার স্যাম? আসলে শরীরটা ঠিক লাগছে না। বড়বাবু কেমন একটা সন্দেহের চোখে দেখলেন মিস্টার ব্যানার্জিকে। বাবা, শরবত? স্যারের মতলবটা তো ঠিক সুবিধের লাগছে না। সে কি? আপনার আবার কি হলো স্যার? ও কিছু না, একটু ডিহাইড্রেটেড মনে হচ্ছে। অবশ্যই সামান্য শরবত খাবেন, এটা আবার বিশাল কি? দাঁড়ান, নিয়ে আসছি। বলেই কিচেনের দিকে চলে গেল শ্যাম।
তোমরা যাও, বাড়িটা ভালো করে চেক করো। দুজনেই বিনা প্রশ্নে ওকে স্যার। বলে নিজেদের কাজে লেগে পড়লেন। এদিকে মিস্টার ব্যানার্জি একটা সিগারেট জ্বালিয়ে ধীর পায়ে পায়চারি শুরু করলেন। কিছু সময় পর তারা দুজন ফেরত এলেন। না স্যার, নাথিং। আমিও স্যার কিচ্ছু পেলাম না। নো প্রবলেম, নো প্রবলেম। এতক্ষণে এক গ্লাস শরবত নিয়ে হাজির হলো শ্যাম। মিস্টার ব্যানার্জি মন ভরে শরবতটা পান করে বললেন, আহা, থ্যাংক ইউ ভেরি মাচ মিস্টার শ্যাম। এবার আমরা তাহলে উঠি। আর কৌশিক, তুমি এনার সাথে যে ওই আননোন মহিলার বাড়িটা দেখে এসো। ওনার সব ডিটেলস আমরা আজকের মধ্যে চাই। চলুন মিস্টার শ্যাম, আপনাকে একটু কষ্ট করে আমাদের সাথে যেতে হবে। কৌশিককে ওই মহিলার বাড়িটা আপনি চিনিয়ে দেবেন। ইতিবাচক ঘাড় নাড়ল শ্যাম। চলো কৌশিক, আমাকে আর প্রাণতোষকে বাড়িতে ড্রপ করে দিয়ে তোমরা দুজনে বেরিয়ে যেও। ওকে স্যার। চারজনেই উঠে দাঁড়ালো। গাড়ি রওনা হলো কৌশিকবাবুর বাড়ির উদ্দেশ্যে। হ্যাঁ, তাহলে কি বুঝছেন স্যার? কৌশিকবাবুর বাড়ি পৌঁছেই ফোনে কারোর সাথে কথা বলছিলেন মিস্টার ব্যানার্জি। তারপর থেকেই লোকটা কেমন যেন একটা গম্ভীর হয়ে আছেন। হঠাৎই বড়বাবুর এই প্রশ্নে সম্বিত ফিরে পেয়ে উত্তর দেন তিনি, না হে, কিছুই তো বোঝা যাচ্ছে না। সময় লাগবে। কথা হলো ফোরেন্সিকের সাথে? বলো। কি বললো তারা? মাথায় আঘাত করে সবার প্রথমে বেহুশ করা হয়েছে, তারপর টেলিফোন ওয়্যার দিয়ে নিঃশ্বাস বন্ধ করে খুন। ও বুঝলাম, আচ্ছা আচ্ছা। তার মানে খুনিটা লোককে দেখাতে চেয়েছিল যে মাথার আঘাতটার কারণেই মৃত্যুটা হয়েছে। হ্যাঁ, বুঝেছি। তাহলে টেলিফোন ওয়্যারটা ওখানে ফেলে রাখার কি মানে? তোমার কথা মতো খুনির তো ওটা নিয়ে পালিয়ে যাওয়া উচিত ছিল, তাই না? না মানে না হে প্রাণতোষ, খুনি কোনো কিছু এখনো হাইড করতে চাইছে না, বরং ও কিছু একটা দেখাতে চাইছে, কিন্তু কি দেখাতে চাইছে সেটা ঠিক বোঝা যাচ্ছে না। কি, হোয়াট? বলেই নিজের হ্যান্ড ওয়াশটার দিকে তাকালেন মিস্টার ব্যানার্জি। এই রে, একটা বাসে চলো প্রণতোষ, সকাল থেকে তো কিছু খাওয়াই হয়নি। পেট খালি থাকলে মাথা কাজ করে না। হে চলো, খেয়ে নি, ততক্ষণে কৌশিক চলে আসবে। খাওয়া দাওয়া সেরে দুই মূর্তি তখন নিজেদের শরীরটা এলিয়ে দিয়েছে বিছানায়। রামুদা কিন্তু রান্নাটা বেশ করে, ঠিক কিনা স্যার? তা যা বলেছ, কিন্তু এই কৌশিকটা। কথা শেষ হওয়ার আগেই কলিং বেলটা বেজে উঠল। হ্যাঁ, চলে এসেছে বোধহয়। রামুদা, কৌশিক চলে এসেছে বোধহয়, দরজাটা খুলে দাও। বেডরুমের বাইরে থেকে একটা পায়ের আওয়াজ ধীরে ধীরে এগিয়ে যেতে শোনা গেল সদর দরজার দিকে। কয়েক সেকেন্ড পর কৌশিকবাবু এসে দাঁড়ালেন দুজনের সামনে। তার চোখে মুখে আতঙ্ক, ভয় ও সংশয়। বন্ধুর এ অবস্থা দেখে হন্তদন্ত হয়ে বড়বাবু জিজ্ঞেস করলেন, কি হয়েছে কৌশিক? এনিথিং রং? কিছুটা সময় মৌনতায় কেটে গেল। তারপর কৌশিকবাবু যা বললেন তা শোনার জন্য কেউ প্রস্তুত ছিল না। স্যার, ওই মহিলার নাম সুচরিতা কামিলা, যিনি তৃপ্তি দেবীর সাথে দেখা করতে আসতেন। কিন্তু আমরা যখন পৌঁছালাম তখন বাড়ি তালা বন্ধ। চোখের পাতা দুটো আকস্মিক নেচে উঠল মিস্টার ব্যানার্জি। কি নাম বললে? সুচরিতা কামিলা। সুচরিতা নামটা কেমন চেনা চেনা লাগছে কেন বলো তো? সে যাই হোক, ওনার সাথে তৃপ্তি দেবীর সম্পর্কটা কি? জানতে পারিনি। সবচেয়ে অবাক করার বিষয়, ওই মহিলা এখানে নতুন, তাই প্রতিবেশীরা ওনার ব্যাপারে বিশেষ কিছু জানেন। আমার কিন্তু খটকা লাগছে স্যার। মহিলা পালিয়ে যায়নি তো? এই মহিলা তৃপ্তি দেবীর খুনের সাথে নিবিড় যোগাযোগ রয়েছে বলে মনে হচ্ছে। পালিয়ে আর যাবে কোথায়? সব গুপ্তচর লাগিয়ে দিয়েছি, ধরা পড়লো বলে। মোবাইল নাম্বার বা ছবি জোগাড় করতে পেরেছো?
ছবি পাইনি, কিন্তু মোবাইল নাম্বারটা পেয়েছি স্যার। তৃপ্তি দেবীর মোবাইল হিস্ট্রি থেকেই পেয়েছি। তবে স্টিল নাও সুইচ অফ। লাস্ট লোকেশন বাড়িতেই ছিল। গুড, ভেরি গুড। এবার শুধু নজরে রাখো ফোনটা অ্যাক্টিভ হয় কিনা। ওই মহিলাকে ধরা গেলেই অনেক কিছু জানা যাবে। ইয়েস স্যার। আচ্ছা, বাড়ির তল্লাশি করে কিছু পেলে? পেলে না? না না স্যার, সেরকম তো কিছুই পেলাম না। আর তৃপ্তি দেবীর পাস নিয়ে কিছু জানতে পারলে? ওখানেই তো আসল সমস্যা স্যার। আন্দাজ করেছিলাম, তা শুনি কি সমস্যা? তৃপ্তি দেবীর স্বামীর নাম গৌতম সেন। দুজনেরই অ্যারেঞ্জ ম্যারেজ। গৌতমবাবুর মা অর্থাৎ তৃপ্তি দেবীর শাশুড়ি তখন জীবিত ছিলেন। দুই বাড়ির সহমতেই বিয়েটা হয়েছিল, কিন্তু 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 বিয়ের কয়েক মাস পর থেকে তৃপ্তি দেবী বাপের বাড়ির সাথে যোগাযোগ বন্ধ করে দেন। তাই নাকি? ভেরি স্ট্রেঞ্জ। হ্যাঁ স্যার। এরপর বিয়ের বছর 2-1 মধ্যে তৃপ্তি দেবীর শাশুড়িও মারা যান। অর্থাৎ তারপর থেকে বাড়িতে শুধুমাত্র স্বামী স্ত্রী। তার বছরখানেক পর জন্ম হয় শ্যামের। কিন্তু 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 শ্যামের বয়স যখন 6 মাস, তখন হঠাৎই গৌতমবাবু আত্মহত্যা করে মারা যান। বলো কি? আত্মহত্যা? কেন? প্রতিবেশীদের বয়ান অনুযায়ী দুজনের মধ্যে কোনো বিষয় নিয়ে দিনরাত ঝামেলা হতো। তারপর হঠাৎই গৌতমবাবু একদিন এই কাণ্ড করে বসেন। তারপর থেকেই বেচারি তৃপ্তি দেবী অর্থ সংকটে লোকের বাড়ি কাজ করে শ্যামকে মানুষ করেছেন। কিসের একটা আশঙ্কায় তখন মিস্টার ব্যানার্জির চোখে মুখে কৌতূহল। কিছু একটা খটকা তো আছেই। কি খটকা স্যার? তৃপ্তি দেবীর অর্থনৈতিক অবস্থা মোটেও একদম খারাপ ছিল না প্রাণতোষ। ওটা লোক দেখানো দারিদ্রতা। ভেবে দেখো, নাহলে কেউ সোনার নেকলেস পরে ঘুরে বেড়ায়? ওটাই আমি আপনাকে বলতে যাচ্ছিলাম স্যার। একটু আগেই খবর এসেছে তৃপ্তি দেবীর ব্যাংক অ্যাকাউন্টে প্রায় কোটি টাকার মতো সেভিংস আছে। চাকরানির অ্যাকাউন্টে 1 কোটি? আমি তো তাহলে ভিখিরি স্যার। তাহলে ভাবো প্রণতোষ, কিন্তু 3টে প্রশ্নের উত্তর এখনো অধরা। এগুলো জানা খুব প্রয়োজন। প্রথমটা হলো, তৃপ্তি দেবীর টাকার সোর্সটা কি? মেবি শ্যাম আমাদের এ বিষয়ে হেল্প করতে পারে। না, শ্যামের বয়ান শুনে আমার তা মনে হচ্ছে না। তৃপ্তি দেবীর ছেলেকে ওনার পাস্ট লাইফ বা সোর্স অফ ইনকাম নিয়ে তেমন কিছু জানাননি। আফটার অল, একজন চাকরানির কাছে যদি 1 কোটি টাকা থাকে, আর যাই হোক সে টাকা সে সঠিক উপায় ইনকাম করেছে, এটা বিশ্বাস করা যায় না। এটা কি আর আলাদা করে বলে দিতে হবে? শ্যাম যদি ইচ্ছে করে আমাদের... বলছি তো, শ্যাম না। এই কেসের সাথে শ্যামের কোনো কানেকশন নেই। তার প্রুফ আমি ইতিমধ্যেই পেয়ে গেছি। আর তাছাড়া যে মায়ের অ্যাকাউন্টে 1 কোটি টাকা আছে, সে মাকে কোনো ছেলে জেনে শুনে কেন খুন করবে? শ্যাম তো তৃপ্তি দেবীর একমাত্র ছেলে। এমনিতে ওই টাকা এক প্রকার ওরই বলা চলে। কেউ কেন নিজের পায়ে নিজেই কুড়ুল মারতে যাবে? হে, সে না হয় ঠিক, কিন্তু আর বাকি দুটো প্রশ্ন কি স্যার? কে এই সুচরিতা কামিলা? এর নামটাও আমার শোনা মনে হচ্ছে কেন? তাছাড়া এর সাথে তৃপ্তি দেবীর কিসের সম্পর্ক? লাস্ট অ্যান্ড ফাইনাল কোশ্চেন, গৌতম বাবু কেন আত্মহত্যা করলেন? আমার কেন জানি না মনে হচ্ছে গৌতম বাবুর আত্মহত্যার মধ্যে একটা রহস্য আছে। না হে, মোটে সুবিধার লাগছে না। এবার সাংঘাতিক চক্রান্ত। আর তাছাড়া শ্যামের অ্যাক্সিডেন্টের নিউজটা সবই বড্ড গোলমেলে। এটা তো ওনারা ভুল দেখেছেন বলে মনে হচ্ছে। একসাথে দুজনে ভুল দেখলো? ব্যাপারটা তো সহজ নয় কৌশিক। তৃপ্তি দেবীর পাস্ট আর এই সুচরিতা কামিলার আবির্ভাব, না, ব্যাপারটা এত ইজিও নয়। সে যাই হোক, তোমরা আপাতত আসো, আমার একটু কাজ আছে, একটু রিসার্চ করতে হবে। বলেই নিজের ল্যাপটপটা সামনে রাখলেন মিস্টার ব্যানার্জি। বাকিরাও মিস্টার ব্যানার্জিকে ডিস্টার্ব না করে বেরিয়ে গেলেন। তবে আবারও আধ ঘন্টা পর কৌশিকবাবু হন্তদন্ত হয়ে মিস্টার ব্যানার্জির কাছে এলেন। কি হলো কৌশিক? সুচরিতা কামিলার লাশ পাওয়া গেছে স্যার। কি হয়েছে?
লাশটা খুব ভালো করে নিরীক্ষণ করছিলেন মিস্টার ব্যানার্জি। মহিলার মাথায় ও গালে একটা বড় আঘাতের দাগ স্পষ্ট, তবে আগের খুনের সাথে এই খুনেরও একটাই সিমিলারিটিস, গলায় জড়ানো টেলিফোনের ওয়্যার। আর সন্দেহ রইল না, এই সেই মহিলা। ঠিকই আন্দাজ করেছিলাম তাহলে। ওকে স্যার, সেম স্ট্র্যাটেজি, সিরিয়াল কিলিং। মেবি। এই মহিলাকেই তো আমরা সন্দেহ করেছিলাম, আর ইনি কিনা মারা গেলেন। এখন কি করা যায় স্যার? তাই তো ভাবছি কি করা যায়। স্যার নিউজটা দেখুন। বলেই নিজের অ্যান্ড্রয়েড মোবাইলটা মিস্টার ব্যানার্জির মুখের সামনে তুলে ধরলেন তিনি। স্ক্রিনে প্রত্যহের খবর নামক একটা নিউজ চ্যানেলের লাইভ টেলিকাস্ট চলছে। মাইক্রোফোন হাতে খবর পড়ছে একটা মেয়ে। স্ক্রিনের নিচে হেডলাইনে লেখা, ফের পুরনো সিরিয়াল কিলার জয় গায়। এটা ওই রমা দাস স্যার, ওই এই চ্যানেলেই কাজ করে। সে ঠিক আছে কৌশিক, কিন্তু ফের পুরনো সিরিয়াল কিলার মানেটা কি? তোমাদের এখানে আগেও কি এরকম কিছু? হ্যাঁ স্যার, আগেও। আমি আপনাকে সব বলছি, আমাকে একটু শান্ত হতে দিন, একটু সময় লাগবে। চলুন চলুন, বাড়ি যাই। তার আগে আমি একটু থানায় যাব। তাই চলো, এখানে থেকে আর কি হবে। এরকম খুন এখানে 5 বছর আগেও 3টে হয়েছিল স্যার। বলিস কি? ক্রাইম স্পটটা থেকে ফিরে তিনজন তখন গোল হয়ে বসে রয়েছেন কৌশিক বাবুর বাড়িতে। শুরু হয় কথোপকথন। হ্যাঁ প্রান্তোষ, তা সেই কেস তার মানে এখনো অব্দি আনসলভড? এইটুকু একটা জায়গায় একটা সিরিয়াল কিলার 5 বছর ধরে ঘুরে বেড়াচ্ছে? না প্রান্তোষ, তা পসিবল নয়। তুমি কি বলতে চাইছো কৌশিক? একটু ঝেড়ে কাশো তো। স্যার, ওই সিরিয়াল কিলার হতেই পারে না। ওই কিলারকে তখনই ফাঁসি দেওয়া হয়েছিল। হ্যাঁ, তাই নাকি? তার মানে তুমি বলতে চাইছো এ কোনো নতুন কিলার, যে পুরনো স্ট্র্যাটেজি ফলো করে আবার মার্ডার করেছে? একদম তাই। আচ্ছা, বুঝলাম এই ব্যাপার তাহলে। ওকে, খুনিকে এতদিন খুব সহজভাবে নিচ্ছিলাম প্রাণতোষ, কিন্তু এখন তো দেখছি শেয়ানে শেয়ানে লড়াই। কিছু কি ধরতে পারলেন? তোমাকে বলেছিলাম না প্রাণতোষ, খুনি এখানে কিছু লুকোতে চাইছে না, বরং আমাদের দেখাতে চাইছে। বুঝলাম যে এই খুনি আবার সবাইকে দেখাতে চাইছে যে আমি আবার ফিরে এসেছি। আবার অপরদিকে পুলিশ ডিপার্টমেন্টকেও চ্যালেঞ্জ করা হয়েছে বলা যেতে পারে। আচ্ছা কৌশিক, এরকম স্ট্র্যাটেজিতে যে খুন যে তোমাদের জয়গাঁতে আগেও হয়েছে, সেটা তোমার তৃপ্তি দেবীর মার্ডারটা দেখার পর একবার মনে হলো না কেন? না, মানে মনে ছিল, কিন্তু সেই খুনিকে তো ফাঁসি দেওয়া হয়েছে, তাই নিজের ব্যর্থতা ঢাকতে তুমি আমাকে এই কথাটা বললে না? লজ্জায় মুখ নিচু হয়ে গেল জয়গা থানার বড়বাবু কৌশিক রায়ের। হয়েছে, ছাড়ো এসব। তবে এই রমা দাস দেখছি পুলিশের ডিপার্টমেন্টের চেয়েও বেশি বুদ্ধি ধরে। দেখা করতে হচ্ছে মহিলার সাথে, সে পরে করা যাবে। এখন আপাতত এই পুরনো কেসের ফাইলটা আমাকে একটু দিতে পারো কৌশিক? আমি জানি আপনি এটা দেখতে চাইবেন, তাই আসার পথে থানায় ঢুকে এটা নিয়ে এলাম স্যার। এই নিন ফাইলটা। বলেই ধুলোমাখা একটা ফাইল মিস্টার ব্যানার্জির দিকে এগিয়ে দিলেন কৌশিক বাবু। ব্রিলিয়ান্ট কৌশিক, তবে সত্যের সামনে দাঁড়াতে কখনো ভয় করো না। মুখোমুখি দাঁড়িয়ে লড়াই করতে হয়, সে সত্য যতই কঠিন হোক না কেন। ইয়েস স্যার, মাথায় রাখবো। মিস্টার ব্যানার্জি বেশ কিছুক্ষণ ধরে ফাইলটা ভালো করে পর্যবেক্ষণ করে বললেন, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। কি বুঝলে? ফাইলটা না দিলে কি করে বুঝবো স্যার? ও আচ্ছা, এ নাও। প্রাণতোষ ও কৌশিক বাবু দুজনেই ফাইলটা ভালো করে যাচাই করতে শুরু করলেন। কি খুঁজে পেলেন স্যার? আমি তো সেরকম কিছুই খুঁজে পেলাম না। 5 বছর আগে যে 3 জনকে খুন করা হয়েছিল তারা প্রত্যেকেই মহিলা, তাই তো স্যার? এক্স্যাক্টলি। আর এবারও খুন হয়েছেন তৃপ্তি দেবী ও সুচরিতা কামিলা নামের 2 মহিলা, উইথ সেম কিলিং স্ট্র্যাটেজি।
তার মানেটা বুঝতে পারছো প্রাণতোষ? তার মানে এই কিলার শুধু মহিলাদেরই খুন করে? একদম। কিন্তু এই টেলিফোন ওয়্যারের ব্যাপারটা কি? আচ্ছা কৌশিক, তুমি শিওর 5 বছর আগে যাকে ফাঁসি দেওয়া হয়েছিল, আই মিন অর্ঘ্য নামের ব্যক্তিটি, সেই প্রকৃত খুনি ছিল? নো ডাউট স্যার। ওকে ধরতেই তো আমাদের হেল্প করেছিল ওই রিপোর্টার রমা। সেই খবরই তো নিজের চ্যানেলে টেলিকাস্ট করে রাতারাতি হিরো হয়ে ওঠে ওই মহিলা। আর তাছাড়াও খুনি নিজে স্বীকার করেছিল স্যার। তাই নাকি? বাহ 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 বাহ, সাচ এ ব্রেভ গার্ল। আচ্ছা কৌশিক, তোমাদের এখানে বড়সড় ইলিগাল অ্যাক্টিভিটি চলছে বলে কোনো খবর আছে তোমার কাছে? মিস্টার ব্যানার্জির আচমকা এই প্রশ্নের জন্য তৈরি ছিলেন না কৌশিকবাবু। থতমত খেয়ে যান তিনি। না মানে হঠাৎ এই প্রশ্ন স্যার? যা জিজ্ঞাসা করছি তার উত্তর দাও। না স্যার, সেরকম তো কিছু কানে আসেনি। আচ্ছা বুঝলাম। ও হ্যাঁ, আরেকটা কথা, তৃপ্তি দেবীর ব্যাংক অ্যাকাউন্টের ট্রানজাকশন হিস্ট্রিটা আমাকে জানাতে পারো? আর কিচ্ছু না বলে একটা সিগারেট জ্বালিয়ে ঘরময় পায়চারি শুরু করলেন মিস্টার ব্যানার্জি। ওদিকে ফোনে কি সব কথা বলতে বলতে কৌশিকবাবুও বেরিয়ে গেলেন। ঘরটায় শুধু মূর্তির মতো দাঁড়িয়ে রইলেন প্রাণতোষ বাবু। কিছু সময় পর তাড়াহুড়োতে ঘরে প্রবেশ করলেন কৌশিকবাবু। হাতে সিগারেটটা টেবিলে থাকা অ্যাশট্রেতে গুজে দিয়ে মিস্টার ব্যানার্জি বললেন, বলো কৌশিক, কিছু পেলে? ইয়েস স্যার। তৃপ্তি দেবীর অ্যাকাউন্টে যত টাকা আছে তা বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট থেকে পাঠানো হয়েছে। তবে তার মধ্যে বেশিরভাগটাই ঝুমা ঝুনঝুনওয়ালা নামের কোনো এক মহিলার অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার করা হয়েছে। তাই নাকি? তা কত অ্যামাউন্ট হতে পারে কৌশিক? 50 লাখ। বাবা, মহিলার টাকার খনি আছে নাকি? হ্যাঁ, তাই তো দেখছি স্যার, লাখ আর কোটি ছাড়া কোনো কথাই নেই। কিন্তু কিন্তু এই ঝুমা ঝুনঝুনওয়ালা কেনই বা তৃপ্তি দেবী, যিনি কিনা একজন মেড, তাকে 50 লাখ টাকা দিতে গেলেন? সেটা তো ওনার কাছে গেলে জানা যাবে প্রাণতোষ। অ্যাড্রেসটা জেনেছো কৌশিক? হ্যাঁ স্যার, এখান থেকে একটু দূরে, ওই ঘন্টাখানেক পথ। চলো তাহলে রওনা হওয়া যাক। 1 মিনিটও সময় নষ্ট করলেন না কেউই। গাড়ি রওনা হলো নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে। নির্জন দোতলা বাড়িটার সামনে বিষণ্ণ মুখে দাঁড়িয়েছিলেন 3 মূর্তি। বাড়ির মেন গেট তালা বন্ধ। যা, ইনিও ফেরার? তাই তো দেখছি, কিছু একটা ভুলভাল তো আছেই। চলুন স্যার, আমার কাছে মাস্টার কি আছে, ভেতরে যাওয়া যাক, যদি কোনো তথ্য পাওয়া যায়। কৌশিকবাবু মাস্টার কি ব্যবহার করে তালা খুলে ফেললেন। 3 জনই ভেতরে প্রবেশ করলেন। ভালো করে বাড়িটা তল্লাশি নাও সবাই, আমি বেডরুমটা দেখছি। ওকে স্যার। কিন্তু বাড়ির আসবাবপত্র বা বাড়ির অবস্থা দেখে তো আহামরি কিছু মনে হচ্ছে না। এই মহিলা 50 লাখ টাকা তৃপ্তি দেবীর অ্যাকাউন্টে ট্রান্সফার করেছেন, এই বিষয়টা মেনে নিতে খুব কষ্ট হচ্ছে। দেখে কি আর সবকিছু বোঝা যায় প্রাণতোষ? চলো বাড়িটা ভালো করে দেখো, কোনো কিছু যেন হাতছাড়া না হয়ে যায়। 3 জনেই পরবর্তী আধ ঘন্টা তন্ন তন্ন করে খুঁজলো সম্পূর্ণ বাড়িটা। তবুও সেরকম সন্দেহজনক কিছুই পাওয়া গেল না। এবার কি করা যায় স্যার? ডকুমেন্টস তো দূরের কথা, বাড়িতে একটা ছবিও তো পেলাম না। এই ঝুমাকে আমাদের লাগবে কৌশিক, না হলে কোনো কিছুই সমাধান হওয়ার নয়। কিন্তু কিভাবে পাওয়া যাবে? সমস্যার মধ্যেই সমাধান লুকিয়ে থাকে প্রাণতোষ। এই মহিলাকে খুঁজে পাওয়ার মতো কোনো তথ্য আমাদের কাছে কি সত্যি নেই নাকি আছে? উপস্থিত 2 জনেই ভাবে কিছুক্ষণ, তারপর নেতিবাচক ঘাড় নাড়েন। কিচ্ছু নেই? না স্যার। আছে 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 আছে? কি আছে স্যার? ব্যাংক অ্যাকাউন্ট, ওটা থেকেই তো ওনার মোবাইল নাম্বারটা পেয়ে যাওয়া সম্ভব। ও তাই তো, এটা তো মাথায় আসেনি। কৌশিক, যত তাড়াতাড়ি সম্ভব নাম্বারটা খুঁজে ট্রেস করো। আর রমাকে এখন কোথায় পাওয়া যাবে বলো তো? কিছুটা বিরক্ত হন কৌশিকবাবু। ওকে আবার কি দরকার? দরকারটা নিতান্তই আমার, তাই যেটা জিজ্ঞেস করলাম তার উত্তর দাও। আমি ফোন করে ওকে থানায় ডেকে নিচ্ছি।
এখন আমরা থানাতেই যাই, চলুন। তাই ভালো, চলো। আবার গাড়ি রওনা হলো জয়গা থানার উদ্দেশ্যে। স্থান জয়গা থানা। একটা টেবিলকে কেন্দ্র করে তখন 4 জন বসে রয়েছেন। টেবিলের একদিকে 3টে চেয়ার, মাঝের চেয়ারে মিস্টার ব্যানার্জি ও দুই পাশে কৌশিকবাবু ও প্রাণতোষবাবু। টেবিলের অপর প্রান্তে অর্থাৎ মিস্টার ব্যানার্জির একদম সম্মুখে জয়গার ফেমাস ফিমেল রিপোর্টার রমা দাস। তার পরনে একটা সুন্দর সিল্কের শাড়ি, কপালে ছোট্ট একটা টিপ, গলায় সোনার সামান্য একটা সরু চেন, যার শেষে একটা ছোট্ট লকেট, যাতে ক্যাপিটাল লেটারে আর লেখা। মহিলার বয়স ওই 35 থেকে 40-এর মাঝে। মিস্টার ব্যানার্জি তার নিপুণ চোখে একবার খুঁটিয়ে জরিপ করলেন মহিলাকে। মহিলা যে রীতিমতো স্মার্ট অ্যান্ড ইন্টেলিজেন্ট তা আলাদা করে বলে দেওয়ার প্রয়োজন নেই। তার চঞ্চল চোখের মণিগুলোই তার সাক্ষ্য বহন করছে। একজন প্রকৃত পাবলিক ফিগার হওয়ার জন্য একজনের যে সকল গুণাবলী ও রুচিবোধ থাকা প্রয়োজন তা যে মহিলা অক্ষরে অক্ষরে মেনে চলেন তার বুঝতে বাকি থাকলো না মিস্টার ব্যানার্জির। মৌন যাচাই পর্ব কাটিয়ে উঠে রমাই প্রথম বলা শুরু করলো। Hello everyone, myself Rama Dash. By profession, I am a news reporter from the channel প্রত্যহের খবর. হ্যালো রমা, আমি I know you, Mr. নিরোলস ব্যানার্জি। যারা একটু আধটু নিউজ আপডেট ফলো করে তারা তো আপনাকে চিনবেই স্যার। আবার আমি তো সেখানে রিপোর্টার। বেশ বেশ, আর বাকিদের? তাও জানি। আপনার ডান দিকে মিস্টার প্রাণতোষ রায় ওরফে লালবাজার থানার বড় বাবু, আর আপনার বাম দিকে তো আমাদের থানার স্বনামধন্য বড় বাবু মিস্টার কৌশিক রায়। মহিলার শেষ উক্তিটায় যে বিদ্রূপ ছিল তা কৌশিকবাবু স্বয়ং খুব ভালো মতোই উপলব্ধি করতে পারলেন। কিছুটা রাগান্বিত হয়ে তিনি বললেন, এই যে শুনুন, আমি তো আপনার প্রশংসা করলাম স্যার, আপনি খামোখা আমাকে ভুল বুঝছেন। আচ্ছা হয়েছে হয়েছে হয়েছে, স্টপ, দুজন একটু চুপ করো তো। মিস্টার ব্যানার্জির গম্ভীর গলার দাপটে কাজ হলো। দুইজন চুপ করে গেল। দরকারটা আমার মিস রমা, আপনাকে আমি ডেকে পাঠিয়েছি। বলুন, কি জানতে চান? কৌশিকের মুখে আমি শুনেছি 5 বছর আগে হওয়া যে সিরিয়াল কিলিং তার কেসটাতে আপনি পুলিশ ডিপার্টমেন্টকে বিশেষ সহযোগিতা করেছিলেন। তা এই নিয়ে আপনি আমাদের কিছু জানাতে পারেন? অর্ঘ নামের এক সাইকো কিলার খুনগুলো করছিল স্যার। মোটিভ? তা তো আমি জানি না, এটা তো কৌশিকবাবুই আপনাকে ভালো বলতে পারবেন। আচ্ছা বেশ, তা আপনি অর্ঘকে কেন সন্দেহ করেছিলেন? একটু ইনভেস্টিগেট করে আমি জানতে পারি 3টে মার্ডার হওয়ার আগেই আশেপাশে ওই অর্ঘ নামের ব্যক্তিটিকে দেখা গেছে। তখনই আমার সন্দেহ হয়। আচ্ছা, এখন যে দুটো খুন হলো এটা নিয়ে আপনার কি মতামত? সেম স্ট্র্যাটেজি ইউজ করে আবার কেউ খুনগুলো করছে। তবে একটা কথা আপনাকে বলি স্যার, তৃপ্তি বা সুচরিতা এরা কেউই কিন্তু খুব একটা ভালো মেয়ে ছিল না। অনেক পুরুষের সাথে এদের লটর পটর ছিল ভিতরে ভিতরে। তাই নাকি? শরীরের লোভ দেখিয়ে বড় লোকদের কাছ থেকে টাকা ঝাড়ত। ওদের অনেকের সাথে ঝামেলাও ছিল টাকা পয়সা নিয়ে। খুনি যে এদের শত্রু কেউ তা নিয়ে আমার কোনো ডাউট নেই। বাহ, থ্যাঙ্কস ফর ইনফরমেশন রমা, প্রাউড অফ ইউ। রমা, আপনার মতো মেয়েকে পুলিশ ডিপার্টমেন্টে দরকার। কি দারুণ প্রেজেন্স অফ মাইন্ড আপনার। দেখো কৌশিক, দেখো, দেখে শেখো। তোমরা যেটা পারোনি সেটা উনি করে দেখিয়েছেন। লজ্জায় মাথা নিচু হয়ে যায় কৌশিকবাবুর। ওদিকে নিঃশব্দে গর্বের হাসি হেসে ওঠে রমা। আচ্ছা, কিলিং স্ট্র্যাটেজি ছাড়াও আগের খুনগুলোর সাথে এখনকার খুনগুলোর কি কিছু বিশেষ মিল পাওয়া যাচ্ছে? এ আবার কঠিন কি? প্রত্যেকবারই খুন হয়েছে কোনো না কোনো মহিলা। একদম ঠিক। ও হ্যাঁ, আর একটা কথা, আপনি যে কেস নিয়ে পার্সোনাল ইনভেস্টিগেট করেন
আদতে এটা তো পুলিশের কাজ, এর কোনো বিশেষ কারণ আছে কি? একদমই এটা আমার নিজস্ব কৌতূহল বলতে পারেন। আর তাছাড়া পুলিশ যদি অপারক হয় তাহলে আর কি করা যায় বলুন? আবারও উত্তপ্ত হয়ে ওঠেন কৌশিকবাবু। এই যে মিস রমা, শুনুন, মুখ সামলে কথা বলবেন, না হলে না হলে কি করবেন আপনি? থামো কৌশিক। মিস রমা, শান্ত হন, শান্ত হন, শান্ত হন। আপনার এই ইচ্ছেকে আমি সাধুবাদ জানাচ্ছি। তা এখনের খুনগুলো নিয়ে আপনি কি পার্সোনাল ইনভেস্টিগেট করছেন নাকি করছেন না? সেটা নিতান্তই আমার পার্সোনাল চয়েস স্যার। আর যদিও বা করি, এটা তো আমি আপনাকে বলতে পারবো না স্যার, সরি। ইটস ওকে, নো প্রবলেম। আমার যা জানার তা আমি জেনে নিয়েছি। এবার আপনি আসতে পারেন। আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। থ্যাংক ইউ স্যার, বাই। বলে চেয়ার থেকে উঠে দাঁড়ালো রমা। বাই দ্য ওয়ে, পরে দরকার হলে জানাবো, এখন আসুন। মুখ ফিরিয়ে চলে যেতে উদ্যত হলো রমা। ওদিকে মুখ নিচু করে থাকা কৌশিকবাবুকে মিস্টার ব্যানার্জি বললেন, মিস ঝুনঝুনওয়ালার বাড়িটা কোথায়? বাড়ি তো আমরা... কথা শেষ হওয়ার আগেই কৌশিকবাবুকে হাত তুলে থামিয়ে দেন মিস্টার ব্যানার্জি। তারপর ইঙ্গিতে কিছু একটা আদেশ দেন বড়বাবুকে। এক সেকেন্ড, আগে রমা ম্যাডাম চলে যান, তারপর আমরা এসব নিয়ে কথা বলি। সহমত পোষণ করেন কৌশিকবাবু, তবে একটু অন্য ভঙ্গিমায়। হ্যাঁ, যান, আপনি আসুন। রাগে ক্রুদ্ধ লাল চোখ নিয়ে কৌশিকবাবুর দিকে ঘুরে তাকান রমা। তা দেখে বড়বাবু বললেন, মিস রমা, এবার আপনি আসুন, আমাদের কিছু গোপন কথা আছে। আপনি চলে গেলে আমরা সেই আলোচনাটুকু করতে পারি। কিছু মনে করবেন না প্লিজ। অবভিয়াসলি। বলেই ঘর ছেড়ে বেরিয়ে গেলেন রমা। বড়বাবু তার কথার মধ্য দিয়ে যে নিজের বন্ধুর অপমানের প্রতিশোধ নিলেন তা খুব স্পষ্টতই বোঝা গেল। কৌশিক, আমি জানি তোমার মনের মধ্যে কি চলছে, প্লিজ আমাকে ভুল বুঝো না। কিন্তু স্যার, আমার তো অলরেডি ঝুমা ঝুনঝুনওয়ালার বাড়ি সার্চ করে নিয়েছি, তাহলে আপনি... আরে ওটা তো আমি ভুল বলে ফেলেছিলাম। এই দুই মহিলার ব্যাপারে আরো ভালো করে খোঁজ নাও। রমা যেটা বললো সেটা ফেলে দেওয়া নয়। এখন চলো, আমাদেরও যেতে হবে। উপস্থিত দুজনেই ভীষণ অবাক হলো এ কথা শুনে। কোথায় যাব স্যার? বাকি কথা তোমার বাড়িতে হবে। ও, এই ব্যাপার, চলুন তাহলে। তিনজনেই রওনা হলো কৌশিকবাবুর বাড়ির উদ্দেশ্যে। এবার বলো কৌশিক, কি জানতে পেরেছো এই ঝুমা ঝুনঝুনওয়ালার ব্যাপারে? কৌশিকবাবুর বাড়ি পৌঁছে তিনজনেই সোফা দখল করে বসেছে। শুরু হয় কথোপকথন। নাম্বারটা তো জোগাড় করা গেছে, কিন্তু এখনো অবধি লোকেশন ট্রেস করা পসিবল হয়নি। লাস্ট লোকেশন বাড়িতেই ছিল, তারপর থেকে ফোনটা এখন অবধি সুইচ অফ। বুঝলাম, তবে অ্যাজ সুন অ্যাজ পসিবল নাম্বারটা ট্রেস করো। ওনার ব্যাংক অ্যাকাউন্টও চেক করা হচ্ছে স্যার। গুড, ভেরি গুড। কিন্তু স্যার, আমার একটা প্রশ্ন আছে। বলো বলো, কি প্রশ্ন? আপনি সত্যিই কি রমাকেই সাপোর্ট করছেন? করতে বাধ্য হয়েছি প্রাণতোষ, কারণ কৌশিক আমাদের মিথ্যে কথা বলছে। মিস্টার ব্যানার্জির এই কথা বজ্রাঘাতের মতো নেমে আসে দুই পুলিশ কর্তার কাছে। কৌশিকবাবুর কপালে বিন্দু বিন্দু ঘাম জমা হতে দেখা যায়। কি? কৌশিক? আমি মিথ্যে বলেছি? কাটা কাটা উচ্চারণে মিস্টার ব্যানার্জি বলেন, বলনি? কিন্তু আমি... কথা শেষ হওয়ার আগেই ফোনটা বেজে ওঠে কৌশিকবাবুর। কিছুটা বিরক্ত হয়ে ফোনটা রিসিভ করেন তিনি। কয়েক সেকেন্ড পরে ফোনটা রেখে তিনি জানান, স্যার, ঝুমা ঝুনঝুনওয়ালার ফোনটা কিছুক্ষণের জন্য অ্যাক্টিভ হয়েছিল, তারই মধ্যে লোকেশন ট্রেস করা পসিবল হয়েছে। এইটুকু সময় ফোনে উনি কারোর সাথে কথা বলেছিলেন। সবাইকে অবাক করে একটা মুচকি হাসি ঝিলিক খেলা করে যায় মিস্টার ব্যানার্জির মুখে। কিন্তু স্যার, লোকেশনটা জঙ্গলের অনেক গভীরে,
তা স্মাগলিং কি তোমার সামনে জনসমক্ষে করবে? আবারও চমকে ওঠেন বড়বাবু। কি স্মাগলিং? এসবে আবার স্মাগলিং এলো কোথা থেকে? তোর এসব তো কিছুই আমার মাথায় ঢুকছে না। সব পরে বুঝিয়ে বলছি, এখন ঝুমা ঝুনঝুনওয়ালাকে হাতে নাতে ধরাটা মোস্ট ইম্পর্টেন্ট। আর কিছু শার্প শুটারকে আমাদের সাথে নিতে হবে। কেন স্যার, গোলাগুলি চলবে নাকি? সে তোমরা দেখতেই পাবে। আমি যদি খুব ভুল না হয়ে থাকি তাহলে ঝুমা ঝুনঝুনওয়ালার আয়ু আর বেশিক্ষণ নয়। কাম অন, হারি আপ। আর ইউ রেডি বয়েজ? ইয়েস স্যার। দ্রুত ঘর ছেড়ে বেরিয়ে গেল তিনজন। ইতিমধ্যেই ফোন মারফত 5 জন শার্প শুটার অ্যারেঞ্জ করে নিয়েছেন কৌশিকবাবু। যাত্রাপথে তারা এনাদের সাথে জয়েন করবেন। গাড়ি রওনা হলো অজ্ঞাত গন্তব্যের উদ্দেশ্যে। স্যার, লোকেশনটাও তো আশেপাশেই কোথাও দেখাচ্ছে, আর নেটওয়ার্কও তো তেমন পাওয়া যাচ্ছে না। তাই স্বাভাবিক প্রাণতোষ, যা গভীর জঙ্গল। স্যার, এখান থেকে সোজা সামনে 500 মিটার দূরে দেখাচ্ছে লোকেশনটা, কিন্তু কিছুই তো দেখা যাচ্ছে না। জায়গাটার পাশে পৌঁছাতে ঘন্টা 2 লেগেছিল গাড়িটা। গত আধ ঘন্টা তারা পায়ে হেঁটেই পৌঁছেছে, কারণ জঙ্গল এত গভীর গাড়ি চলাচলের আর কোনো পথ নেই। সম্পূর্ণ দলটির সামনে রিভলভার হাতে মিস্টার ব্যানার্জি, প্রাণতোষ ও কৌশিকবাবু, ও পেছনে 5 জন শার্প শুটার। আমাদের একটা অ্যাটাকিং প্ল্যান লাগবে। আমি যা বলছি তা সবাই ভালো করে শোনো। এখান থেকে সামনে সোজা আমি আর প্রাণতোষ এগোবো। কৌশিক, তুমি 2 জন শার্প শুটারকে নিয়ে একটা লেফট রোটেশন দেখে, আর বাকিরা রাইটে। ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান? সবাই ইতিবাচক ঘাড় নাড়ল। লেটস গো। চলো প্রাণতোষ, এবার আমরাও এগোই। কথা মতো কৌশিকবাবু 2 জন শার্প শুটারকে নিয়ে বাম দিকে ও বাকি 3 জন ডান দিকে এগিয়ে গেল। কিছুক্ষণ পর তাদের প্রত্যেকের অবয়ব জঙ্গলে হারিয়ে গেল। পরবর্তী 15 মিনিট 3টে দলই লক্ষ্যের উদ্দেশ্যে এগিয়ে যেতে থাকে। প্রত্যেকের ওয়াকি টকিগুলো একদম শান্ত, তাতে শুধু মাঝে মাঝে ডালপালা ভেঙে এগিয়ে চলার সামান্য খড়মড় শব্দ হচ্ছে। মিস্টার ব্যানার্জি নিজের ওয়াকি টকিটা মুখের সামনে এনে আদেশ দিলেন, যতটা সম্ভব কম শব্দ করে সবাই এগিয়ে চলো। দে আর ভেরি ডেঞ্জারাস। কেউ কিছু পেলে অবশ্যই জানাবে। লেফট টিম থেকে কৌশিকবাবু ও রাইট টিম থেকে আরেকজন শার্প শুটার সম্মতি জানালো। আরও 10 মিনিট প্রত্যেকে এগিয়ে চলল। হঠাৎই বড়বাবু বলে উঠলেন, স্যার স্যার স্যার, ওই দেখুন সামনে একটা পরিত্যক্ত বাড়ি বলে মনে হচ্ছে। বৃক্ষ জাতীয় গাছগুলির ফাঁক দিয়ে মিস্টার ব্যানার্জি সেদিকে ফিরে তাকালেন। তাই তো, এই জঙ্গলের মাঝে বাড়ি। স্ট্রেঞ্জ। স্যার, আই থিঙ্ক এটাই ওদের গোপন ডেরা। আমারও তাই মনে হয়। কিন্তু স্যার, এরা যাতায়াত করে কিভাবে? রাস্তা কোথায়? আমিও তাই ভাবছি। হয়তো আমরা বাড়িটার পেছন দিকে আছি, সামনে রাস্তা থাকতেও পারে। এমন সময় ওয়াকি টকি থেকে কৌশিকবাবু ও আরেকজন শার্প শুটারের গলা ভেসে এলো, স্যার, আমরা একটা অ্যাবান্ডন বাড়ি দেখতে পেয়েছি। হ্যাঁ স্যার, আমিও তাই। আমরাও পেয়েছি। আই থিঙ্ক এটাই এদের ডেরা। এখন কেউ কিচ্ছু করবে না। একটুক্ষণ পুরো মহলটা সবাই লক্ষ্য রাখো। ওকে স্যার। পরবর্তী 15 মিনিট নিষ্পন্দ জড় পদার্থের মতো সমস্ত গতিবিধি লক্ষ্য রাখে 3টে দল। ডান দিকের গ্রুপের লিডারটি হঠাৎই বলে ওঠে, স্যার, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। দে হ্যাভ গান। এখনো অবধি 3 জনকে আমি AK-47 হাতে দেখেছি। বাড়িটা ওরা পাহারা দিচ্ছে। আমার এইদিকে কিন্তু আমি এখনো কাউকে দেখিনি স্যার। কতজন আছে তা বোঝা যাচ্ছে না। সাডেন অ্যাটাক করলে আমরাই মারা পড়তে পারি। একদম স্যার। কি করবো তাহলে?
দাঁড়াও দাঁড়াও, একটু ভাবতে দাও। কিছুটা সময় নেন মিস্টার ব্যানার্জি, তারপর ওয়াকি টকি হাতে নিয়ে বলেন, সবাই শুনতে পাচ্ছ? পাচ্ছি স্যার। হ্যাঁ স্যার, পাচ্ছি। আই হ্যাভ অ্যান আইডিয়া। ডান দিকে 3 জন দুষ্কৃতীকে অলরেডি দেখা গেছে। আপাতত আমি আর প্রাণতোষ কাউকে দেখিনি, আর বাম দিকে কৌশিকরাও কাউকে দেখেনি, তাই তো? ইয়েস স্যার। ওরা 3-এর চেয়ে সংখ্যা আরো বেশিও হতে পারে। এবার আমি যেটা বলছি সেটা মন দিয়ে শোনো। আই হ্যাভ এ প্ল্যান। প্ল্যানটা একটু রিস্কি মনে হতে পারে, বাট আনফর্চুনেটলি উই হ্যাভ নো আদার অপশন। কি প্ল্যান স্যার? বাম দিকে কৌশিকরা দুষ্কৃতীদের অ্যাটেনশন গ্র্যাব করার জন্যে ইচ্ছে করে তোমরা একটা আওয়াজ করো, নিজেদের খুব ভালো করে হাইড করে ফেলবে। তখন ভেতরের দুষ্কৃতীরা তোমাদের দিকে অ্যাট্রাক্ট হয়ে পড়বে। এই সুযোগেই আমি আর প্রাণতোষ ও ডান দিকের বাকি 3 জন বাড়িটার একদম কাছে চলে যাব। সময় সুযোগ বুঝে রাইটের 3 জন বাড়িটার মধ্যে প্রবেশ করবে। তারপর ধীরে ধীরে আমি আর প্রাণতোষ ভেতরে ঢুকবো। কিন্তু স্যার, ব্যাপারটা প্র্যাকটিক্যালি একটু সময় সাপেক্ষ ব্যাপার। ভেরি গুড কোশ্চেন কৌশিক, তোমার কথা একদম ঠিক। এই পুরো প্রসেসটা একটু সময় সাপেক্ষ। এতক্ষণ দুষ্কৃতীদের লাইফ সাইডে এনগেজ করে রাখতে গেলে তোমাদের একজনকে দুষ্কৃতীকে অন দ্য স্পট শ্যুট করতে হবে, তাহলে ওরা আরও এনগেজ হয়ে পড়বে। এই দায়িত্ব তোমার সাথে যে 2 জন আছে তাদের কেউ না কেউ বুঝে নেবে। ওরা এটার জন্যই বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত। ইয়েস স্যার। তবে আফটার নয়েজ অ্যান্ড আফটার শ্যুট দুবারই কিন্তু তোমরা নিজেদের মধ্যে ভালো করে হাইড করবে। ওদের একজন মারা যাওয়ার পর ওরা কিন্তু ফ্রাস্ট্রেটেড হয়ে তোমাদের দিকে গুলি ছুটতে পারে। তোমরা পারমিশন দিলে তারপরে কিন্তু আমরা 5 জন এগোতে শুরু করব। ডোন্ট প্যানিক অ্যান্ড বি কেয়ারফুল। সবাই প্ল্যানটা বুঝতে পেরেছো? উপস্থিত সকলেই ওয়াকি টকিতে সম্মতি জানাল। পরবর্তী কিছুক্ষণ সব চুপ, একটা পিন পড়ারও শব্দ কোথাও নেই। জঙ্গল তার নিরবিচ্ছিন্ন নীরবতা নিয়ে বিরাজমান। মিস্টার ব্যানার্জি ও প্রাণতোষ বাবু ইতিউতি তাকাচ্ছিলেন। হঠাৎই সমস্ত নীরবতাকে চূর্ণ বিচূর্ণ করে মিস্টার ব্যানার্জির বাম দিকে জঙ্গলে একটা তীব্র শব্দ হতে শোনা গেল, যেন একটা গাছের ডাল খড়মড় শব্দ করে ভেঙে পড়ল হঠাৎ। স্যার স্যার এটা ওরাই। মিস্টার ব্যানার্জি ওয়াকি টকিটা হাতে তুলে নিয়ে আদেশ দিলেন। হাইড কৌশিক, হাইড। তার পরপরই কয়েকটা ঘটনা একসাথে ঘটে গেল। ডান দিকের টিম থেকে হঠাৎ একজন শার্প শুটার জানালো, স্যার এদিকে 3 জন দুষ্কৃতী হঠাৎ দৌড়ে বাম দিকে চলে গেল। এদিকে কৌশিক বাবুর উত্তর ভেসে এলো, স্যার, আমরা ভালো করে নিজেদের লুকিয়ে ফেলেছি। আমাদের সামনে এখন 5 জন সশস্ত্র দুষ্কৃতী। ওরা আমাদের খোঁজার চেষ্টা করছে। হঠাৎই পাশ থেকে বড়বাবু বললেন, স্যার স্যার ওরা আপনার ফাঁদে পা দিয়েছে, এটাই মোক্ষম সুযোগ। সাথে সাথে ব্যানার্জি আদেশ দিলেন, রাইট গ্রুপ, হারি আপ, আমরা এগোচ্ছি। নিঃসারে এগিয়ে চলে 2 দল। ডান দিকে 3 জন শার্প শুটার, এদিকে মিস্টার ব্যানার্জি ও প্রাণতোষ বাবু। পরিস্থিতির চাপে ও উৎকণ্ঠায় বুক ধড়ফড় করছিল লালবাজার থানার বড়বাবু প্রাণতোষ রায়ের। মিনিট 3 কেটে যায়, কেউ কোনো কথা বলে না। হঠাৎ ডান দিকের দল থেকে একটা ওয়াকি টকির মাধ্যমে ভেসে আসে। স্যার, উই আর ইন ক্লোজ। ফিস ফিসিয়ে উত্তর দেন মিস্টার ব্যানার্জি, এখন কেউ বাড়িতে প্রবেশ করবে না। আই রিপিট, এখন কেউ বাড়িতে প্রবেশ করবে না। কৌশিকের কনফার্মেশনের পর আমরা পরবর্তী পদক্ষেপ নেব। ওদিক থেকে কৌশিক বাবুর মৃদু কণ্ঠস্বর ভেসে আসে, স্যার, এ ম্যান ইন আওয়ার গান পয়েন্ট, ইজি শট, শুট করব। বাকিরা রেডি? ডান দিকের দল থেকে কনফার্মড অ্যান্সার ভেসে আসে ওয়াকি টকির মাধ্যমে। ইয়েস স্যার। মিস্টার ব্যানার্জি কাউন্টডাউন শুরু করেন। 1, 2, 3 and fire! সাথে সাথে কয়েকটা ঘটনা চোখের পলকে ঘটে যায়। মিস্টার ব্যানার্জির বাম দিক থেকে একটা বন্দুক গর্জন করে ওঠে। একজন দুষ্কৃতীর মরণ আর্তচিৎকারে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় জঙ্গলের সমস্ত নির্জনতা। তার মানে কৌশিকদের গুলি অব্যর্থ লক্ষ্যে আঘাত এনেছে একজন দুষ্কৃতীর ওপর। পাশ থেকে বড়বাবু বলে ওঠেন, স্যার স্যার এবার আমাদের যেতে হবে।
ইতিবাচক ঘাড় নাড়িয়ে এগিয়ে যেতে গিয়েও থমকে গেলেন মিস্টার ব্যানার্জি। তার বাম দিকে কাউন্টার অ্যাটাকে প্রায় 3টি AK-47 সাথে সাথেই গর্জে ওঠে। মিস্টার ব্যানার্জি যা সন্দেহ করেছিলেন তাই ঘটেছে কাউন্টার অ্যাটাকে। কৌশিকদের উদ্দেশ্যে দুষ্কৃতীরা গুলি বর্ষণ করেছে। পা কেঁপে ওঠে বড়বাবু। সেকেন্ডের ভগ্নাংশে ওয়াকিটকিটা হাতে তুলে নেন মিস্টার ব্যানার্জি। কৌশিক, তোমরা ঠিক আছো? কোনো উত্তর আসে না। প্রাণতোষ বাবুর কপালে বিন্দু বিন্দু ঘাম জমা হতে দেখা যায়। আই রিপিট, কৌশিক, তোমরা ঠিক আছো? আমরা ঠিক আছি, কোনো রকমে বেঁচে গেছি। এত তাড়াতাড়ি যে ওরা অ্যাটাক করে দেবে ঠাউর করতে পারিনি স্যার। আপনারা এগিয়ে যান। কোনো রকমে হাঁপাতে হাঁপাতে উত্তর দেন কৌশিক বাবু। মিস্টার ব্যানার্জি ডান দিকের টিমের উদ্দেশ্যে আদেশ দেন, রাইট টিম, তোমরা বাড়িতে প্রবেশ করো। আমি আর প্রাণতোষ যাচ্ছি। নাও দে আর টোটালি এনগেজ। সেদিকে গুলিবর্ষণ তখনও থামায়নি দুষ্কৃতীরা। কৌশিকদের দিক লক্ষ্য করে ক্রমাগত গুলি চালিয়ে যাচ্ছে তারা। গুলিবর্ষণরত দুষ্কৃতীরা জানতেই পারল না এই দিক দিয়ে 5 জন ঘাতক শিকারী নিঃসারে প্রবেশ করেছে তাদের গোপন ডেরার অভ্যন্তরে। চারিদিকটা একবার ভালো করে জরিপ করে নিলেন মিস্টার ব্যানার্জি। কেউ নেই। আবারও ওয়াকিটকি হাতে তুলে নিলেন তিনি। কৌশিক, আমাকে শুনতে পাচ্ছ? হ্যালো কৌশিক, কৌশিক। পাচ্ছি স্যার। মাঝে মাঝে তোমরা এলোমেলো গুলি চালিয়ে ওদের এনগেজ করে রাখো। কয়েকটা মিনিট মাত্র, পেছন থেকে আমরা ঢুকছি। ওকে স্যার। ধীর পায়ে এগিয়ে চলে 5 জন। ঘরটার অবস্থা রীতিমতো খারাপ, প্রায় ভেঙে পড়ার উপক্রম। একটু এগোতেই তারা একটা গলির মতো জায়গায় এসে পড়ল। গলিটা দিয়ে সর্বোচ্চ 2 জন মানুষ পাশাপাশি যেতে পারবে। এই গলি পেরোলেই সামনের দিকের মেন প্যাসেজ। বন্দুক হাতে গলিটা ভালো করে পরীক্ষা করলো সবাই। কেউ নেই। সামনে মিস্টার ব্যানার্জি ও প্রাণতোষ বাবু, ও পেছনে বাকি 3 জন। এগিয়ে চলল তারা, কিন্তু সবাইকে অবাক করে গলির শেষ প্রান্তে হঠাৎই রিভলভার হাতে বেরিয়ে এলো এক মহিলা। ব্ল্যাক ট্রাউজার্স উইথ ব্ল্যাক টি শার্ট, মুখে একটা ব্ল্যাক মাস্ক। মহিলার রিভলভারটা তাক করা গ্রুপের একদম সামনের মানুষটার দিকে, অর্থাৎ মিস্টার ব্যানার্জির দিকে। মহিলার রিভলভারের ঘোড়াটা ঠিক টানতে যাবেন তার আগেই প্রাণতোষ বাবু রিভলভারটা গর্জে উঠল। কোনো শব্দ করার অবকাশ না পেয়ে মহিলার সাথে সাথেই ধপ করে মাটিতে লুটিয়ে পড়ল। হাতে রিভলভারটা খসে পড়ল মাটিতে। গুলিটা গিয়ে সোজা বিদ্ধ হয়েছে মহিলার বুকে। প্রাণতোষ বাবুও চুপ করে মাটিতে বসে পড়লেন। তিনি অপারেশন প্রোটোকল ভেঙে ফেলেছেন। এটা তুমি কি করলে প্রাণতোষ? বলেই চিৎকার করে উঠলেন মিস্টার ব্যানার্জি। সেকেন্ডের ভগ্নাংশে আরও 2টো ঘটনা একসাথে ঘটে গেল। বাইরে আবারও 4টে গুলির আওয়াজ শোনা গেল। সাথে সাথেই বেশ কিছু পুরুষ কণ্ঠস্বরের মরণ আর্তনাদ। এদিকে হঠাৎই গলির শেষে মাটিতে পড়ে থাকা মৃতা মহিলার পেছনে বেরিয়ে এলো আরেকজন মানুষের অবয়ব। সম্পূর্ণ কালো পোশাক ও মাস্কে তার মুখ ঢাকা। চেনার কোনো উপায় নেই। তারও হাতে রিভলভার। পেছনের দিকে পিছিয়ে যেতে যেতে সে এলোপাথারি গুলি চালাতে শুরু করলো মৃত মহিলার দেহ লক্ষ্য করে। ডেড বডি সোজাসুজি গলিতে বাকিরা দাঁড়িয়েছিল বলে তারা নিজেদের আত্মরক্ষার জন্য মাথা ঝুঁকিয়ে ফেলল মাটির দিকে। মৃত মহিলার আশেপাশের দেওয়াল ভরে উঠল রক্তে। গুলি বর্ষণ যেহেতু ক্রমাগত চলছিল, তাই বাকিরা তেমন কিছু করার সুযোগই পেল না। অবয়বটি হঠাৎই মিলিয়ে গেল পেছনে। প্রাণতোষবাবুও তখনও ঘোর লাগা অবস্থায় মাটিতে বসে। গুলি চলা বন্ধ হতেই বাকি 4 জন ধাওয়া করলো অজ্ঞাত কালপ্রিটকে ধরার উদ্দেশ্যে। তার আগেই একটা বাইক স্টার্ট করার আওয়াজ শোনা গেল বাইরে। আওয়াজ শুনেই বোঝা যাচ্ছে বাইকটা সুপার বাইক। মিস্টার ব্যানার্জি চিৎকার করে উঠলেন, ওই আসল কালপ্রিট, ওকে ধরতেই হবে। কিন্তু তার আর সুযোগ হলো না। তারা যখন সেখানে পৌঁছালো তখন বাইকটা মাটির রাস্তা ধরে এগিয়ে গিয়েছে অনেক দূরে। নো 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 শিট বলেই রাগে কয়েকটা অহেতুক গুলি ছুড়লেন মিস্টার ব্যানার্জি। ততক্ষণে কৌশিকবাবু ও বাকি 2 জনও ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছেন। স্যার আপনি একটু শান্ত হন প্লিজ। এত সুন্দর একটা প্ল্যানের পরও ফাইনাল এক্সিকিউশনটা এই হলো না কৌশিক, ফাইনাল এক্সিকিউশনটাই হলো না।
বলেই মাটিতে বসে পড়লেন মিস্টার ব্যানার্জি। ততক্ষণে প্রাণতোষবাবু ধীর পায়ে এসে উপস্থিত হলেন তাদের কাছে। নতমস্তকে ক্ষমার ভঙ্গিমায় তিনি বললেন, আই এম সরি স্যার, আমি আপনার কথা শুনিনি। ওই মহিলাকে আমি মেরেছি, আমি প্রোটোকল ভেঙেছি স্যার। কিছুটা সময় নিয়ে উঠে দাঁড়ান মিস্টার ব্যানার্জি। সবাইকে অবাক করে এক বুক ভালোবাসা নিয়ে তিনি জড়িয়ে ধরেন লালবাজার থানার বড়বাবু মিস্টার প্রাণতোষ রায়কে। আমি জানি প্রাণতোষ তুমি প্রোটোকল ভেঙেছ, তবে এটাও জানি তা শুধুমাত্র আমার জন্য। তুমি যদি আমার আদেশ আজ মানতে, তাহলে ওই মহিলার জায়গায় আমার ডেড বডি ওখানে থাকতে পারতো। আই এম প্রাউড অফ ইউ প্রাণতোষ, আই এম রিয়েলি প্রাউড অফ ইউ। হতাশ প্রাণতোষবাবুর মুখে হালকা হাসি ফুটে উঠল। মিস্টার ব্যানার্জি তার সমস্ত ফ্রাস্ট্রেশন ও ফেলিয়ার ভুলে গিয়ে আবারও তার পুরনো অভিজাত্যে ফিরে এলেন। তোমরাও সবাই দারুণ কাজ করেছো। কৌশিক ও বাকি দুজন, তোমরাই 5 জনকে মেরেছো। গুড জব বয়েজ। থ্যাংক ইউ স্যার, বাট ওই ডেড বডিটা কার? আমি যদি খুব ভুল না হয়ে থাকি, ওই বডিটাই ঝুমা ঝুনঝুনওয়ালার। ওই মহিলাই আপনাকে মারতে চেয়েছিল? কেন মারতে চাইবে না প্রাণতোষ? আফটার অল আমরা প্রশাসনের লোক, আর ওরা স্মাগলার। কিন্তু স্যার, এরা কি স্মাগলিং করতো? আর তাছাড়াও আপনি শুরু থেকে এত শিওর কি করে হলেন এই বিষয় নিয়ে? বাড়িটা ভালো করে চেক করে চলো, তাতেই সব উত্তর পাওয়া যাবে। কথা মতো 5 জন শার্প শুটার ও প্রাণতোষবাবু বাড়ির ভেতর ও মিস্টার ব্যানার্জি আর কৌশিকবাবু বাড়ির আশপাশ ভালো করে চেক করতে শুরু করলেন। কিছুক্ষণ পর প্রাণতোষবাবু হন্তদন্ত হয়ে উপস্থিত হলেন মিস্টার ব্যানার্জির কাছে। স্যার, ড্রাগস! আমি তা আগে থেকে জানতাম প্রাণতোষ। কিভাবে? সঠিক সময়ে বলবো। সব জায়গা সবাই ভালো করে চেক করো, তারপর ডেড বডিটা নিয়ে এখান থেকে বেরোতে হবে। মিস্টার ব্যানার্জির আদেশ শিরোধার্য। সবাই কাজে লেগে পড়ল। কিছুক্ষণ পর হঠাৎই মাটি থেকে একটা জিনিস কুড়িয়ে পেলেন মিস্টার ব্যানার্জি। মনে মনে তিনি বললেন, চেকমেট। কিছুক্ষণ পর প্রাণতোষবাবু এসে তার কাছে উপস্থিত হলেন। স্যার, কিছুই তো আর সেরকম পেলাম না। প্রাণতোষ, তোমাকে একটা কাজ দিচ্ছি, এটা তোমাকে আজ রাতের মধ্যে করে দিতে হবে। চমকে ওঠেন তিনি। কি কাজ স্যার, বলুন? ইটস ভেরি মাচ সিক্রেট, আর কেউ যেন এ বিষয়ে কোনাক্ষর জানতে না পারে। মিস্টার ব্যানার্জি চারিদিকটা আরেকবার দেখে নিয়ে প্রাণতোষবাবুর কানে কানে কিছু একটা বললেন। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, হয়ে যাবে, নো টেনশন। মুচকি একটা হাসির ঝিলিক খেলা করে গেল 2 জনের মুখে। সাথে সাথেই মিস্টার ব্যানার্জি সবার উদ্দেশ্যে আদেশ দিলেন, চলো সবাই, এখানে আর সেরকম কিছু নেই। আর কৌশিক, তুমি নিউজ চ্যানেলকে খবর দিয়ে দাও, পুলিশের এই সাফল্যের খবর যেন জয়গার অলিতে গলিতে পৌঁছে যায়। অন্যদের মাথায় কিছুই ঢুকছিল না মিস্টার ব্যানার্জি কি করতে চাইছেন, কিন্তু প্রশ্ন করার কোনো জো নেই। সবাই মিস্টার ব্যানার্জির সাথে সেই স্থান ত্যাগ করলেন। পরের দিন দুপুর 12টা। নিজের অ্যান্ড্রয়েড মোবাইলটা সামনে রেখে হাতে ক্লাসিক রেগুলার নিয়ে থানায় বসেছিলেন মিস্টার ব্যানার্জি। তার পাশে কৌশিকবাবু ও প্রাণতোষবাবু। 3 জনের চোখ মোবাইলের দিকে অপলকভাবে আবদ্ধ। মোবাইলে প্রত্যহ খবর চ্যানেল থেকে খবর পড়ছেন রমা দাস। খবরের হেডলাইনটা কিছুটা এই রকম: কলকাতার বিখ্যাত গোয়েন্দা মিস্টার নিরলস ব্যানার্জি ও জয়গার পুলিশদের মিলিত প্রয়াসে হাতে না হাতে ধরা পড়ল ড্রাগ স্মাগলাররা। গোপন সূত্রে খবর, কোনোভাবে জঙ্গলের গভীরে তাদের গোপন ঘাঁটির খোঁজ পান পুলিশি কর্মকর্তারা। ঠিক তারপরেই একটি প্রাইভেট অপারেশনের মাধ্যমে এই অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন তারা।
এই প্রথমবার রমাকে পুলিশ ডিপার্টমেন্টকে ব্যঙ্গ না করে খবর পড়তে শুনছি। সবই মিস্টার ব্যানার্জির জাদু কৌশিক। সে তো অবশ্যই, কিন্তু এখনো তো আসল খুনিকে ধরা গেল না। এই নিয়েও আবার পুলিশকে তুলোধনা করলো বলে। ফর ইউর কাইন্ড ইনফরমেশন কৌশিক, খুনি অলরেডি ধরা পড়ে গেছে। সেই জন্যই তো এখানে রমাকে ডেকে পাঠিয়েছি। এটা নিয়েও একটা হেডলাইন হওয়া দরকার। চমকে ওঠেন কৌশিকবাবু। খুনি ধরা পড়ে গিয়েছে? কখন? কই, আমি তো কিছুই জানতে পারলাম না। সবুর করো কৌশিক, সবুর করো। আপনি তো টেনশন। কথা শেষ হওয়ার আগেই দ্রুত গতিতে ঘরে প্রবেশ করল রমা। মিস্টার ব্যানার্জি তাকে আপাদমস্তক যাচাই করে হাতের ভঙ্গিতে সামনে চেয়ারে বসার জন্য আদেশ দিলেন। থ্যাংক ইউ স্যার, আপনার প্রতি আমি মুগ্ধ হয়ে গেছি স্যার। আপনার জন্যেই আজ এই ড্রাগ স্মাগলিং টিমটা ধরা পড়ল। আরে না না, শুধুমাত্র আমার জন্য না, এটা একটা পুরো টিম ওয়ার্ক। সে তো অবশ্যই, কিন্তু এই অপারেশনের মাস্টার মাইন্ড তো আপনি। এটা অস্বীকার করি কি করে বলুন তো? হাজার সমস্যার ওয়ান অ্যান্ড অনলি সমাধান মিস্টার ব্যানার্জি। কৌশিকবাবু এই বিদ্রুপে ক্ষেপে উঠলেন। এই যে রমা ম্যাডাম, আমরা কি এই অপারেশনে ইনভলভ ছিলাম না? গম্ভীর গলায় উত্তর দেন মিস্টার ব্যানার্জি। চুপ করো কৌশিক, তুমি একবারও এই স্মাগলিং এর ব্যাপারটা আমাকে জানিয়েছো, অথচ তুমি জানতে পেরেছো এরিয়াতে ড্রাগ স্মাগলিং চলছে। বলো, জানতে না? আনসার মি। জোকের মুখে নুন পড়ার মতো সংকুচিত হয়ে পড়লেন কৌশিকবাবু। আমি যখন স্মাগলিং এর ব্যাপারটা আন্দাজ করি, তখনই আমি তোমার কাছে জানতে চেয়েছিলাম। তুমি কি আমাকে সত্যিটা জানিয়েছিলে? জানাওনি। তাহলে রমা ম্যাডামের কথায় ভুল তো কিছু নেই কৌশিক। প্রাণতোষবাবু মনে মনে ভাবলেন, তাহলে স্যার সেদিন এই মিথ্যের কথাই বলেছিলেন? পর মুহূর্তেই বন্ধুর উদ্দেশ্যে মুখ খোলেন প্রাণতোষবাবু। নিজেদের পুলিশি ব্যর্থতা লুকানোর জন্য তুই স্যারকেও সত্যিটা বললি না। এটা তুই ঠিক করিসনি কৌশিক। কৌশিকবাবু কোনো উত্তর দেন না। লজ্জায় অবমাননায় চুপ করে দাঁড়িয়ে থাকেন তিনি। ওদিকে রমা বলে ওঠে, আপনারা কি সব স্মাগলারদেরই এনকাউন্টার করে দিয়েছেন? না রমা, দুজন কোনোভাবে বেঁচে গেছে। একজন গাড়ি নিয়ে পালিয়েছে, আরেকজন সিভিয়ারলি ইনজিওর্ড, হসপিটালাইজড। বাকি দুজন আকাশ থেকে পড়ল এ কথা শুনে। তারা কোনোভাবেই বুঝে উঠতে পারলেন না হসপিটালাইজড কে আছেন। যদি ওই মহিলা সার্ভাইভ করে যান, তাহলে আমরা পুরো টিমটাকে ধরে ফেলতে পারবো। কি নাম মহিলার? ঝুমা ঝুনঝুনওয়ালা। সে যাই হোক, সে আপনাদের কাজ। এখন আমাকে যে জন্য ডেকে পাঠিয়েছেন, এবার সেটার উত্তর দিন। বলছি একটু সবুর করুন। বলেই হাতে সিগারেটের শেষ অংশটা অ্যাস্ট্রেতে গুজে দিয়ে উঠে দাঁড়ালেন মিস্টার ব্যানার্জি। রমা ম্যাডামের দিকে কয়েক সেকেন্ড দৃষ্টি স্থির করে তিনি বললেন, আপনাকে একটু খালি খালি লাগছে রমা ম্যাডাম। কিছু যেন একটা মিসিং। কি মিসিং বলুন তো? স্মার্টলি উত্তর দেয় রমা। হোয়াট ডু ইউ মিন স্যার? আরে খারাপ কিছু না, আপনার সেদিনের লুকসের মধ্যে মানে আজকের সাজে কিছু একটা ডিফারেন্স আছে। কি বলুন তো? টিপ তো আছে, ব্যাগটাও একই, শাড়িটাও একই। আচ্ছা, আপনার গলার চেনটা কোথায়? থতমত খেয়ে যায় রমা। তবুও যতটা সম্ভব নিজের গলার আওয়াজে স্বাভাবিকতা বজায় রেখে উত্তর দেয় সে। চেনের সাথে এসবের কি কানেকশন স্যার? আরে ও তো আমি এমনিই বলেছিলাম, চেনটা পরলে আপনাকে আরো সুন্দর লাগে। আরো উত্তপ্ত হয়ে ওঠে রমা। ফর ইউর কাইন্ড ইনফরমেশন স্যার, আপনি কি মিন করতে চাইছেন আমি তা জানি না, বাট চেনটা আমার কাছেই আছে। আজ আমি ওটা ইচ্ছে করেই পরিনি। বলেই ব্যাগ থেকে চেনটা বের করে আনে রমা। কিছুক্ষণ চেনটা ভালো করে লক্ষ্য করেন মিস্টার ব্যানার্জি। তারপর অতি সন্তর্পণে পকেট থেকে কিছু একটা বের করে এনে রমার সামনে ছুঁড়ে দেন তিনি। রমা বস্তুটা দেখা মাত্রই ভূত দেখার মতো আঁতকে ওঠে। কৌশিকবাবু ও প্রাণতোষবাবু বস্তুটার দিকে এগিয়ে যান দেখবার জন্য। এ কি?
এটা এটা আমার না, এটা মোটেই আমার না। গলার স্বরের পরিবর্তন ঘটে মিস্টার ব্যানার্জির। এখন তার স্বরে শুধু রাগ আর গাম্ভীর্য। আমি তো একবারও বলিনি এটা আপনার। নাটক করবেন না মিস রমা। আর কত মিথ্যে বলবেন? এই ক্যাপিটাল আর লেখা লকেটটা গতকাল আমি আপনার গলাতেই দেখেছি। আর আমি এটা কোথায় পেয়েছি জানেন? অপারেশন স্পট থেকে বাইকটা নিয়ে পালাবার সময় তাড়াহুড়োতে এটা কখন যে আপনার গলা থেকে খুলে পড়েছে তা আপনি বুঝতেই পারেননি, তাই না? বলেই সবাইকে অবাক করে হাতে রিভলভারটা শটান রমার মাথায় ঠেকিয়ে ধরেন তিনি। আপনি থেকে সোজা তুমিতে নেমে আসেন মিস্টার ব্যানার্জি। ইটস চেকমেট রমা। ঘাবড়ে গিয়েছিলেন তাই না? চিন্তা নেই, ঝুমা ওয়াজ ডেড। আমি মিথ্যে বলেছিলাম। ও বেঁচে থাকলে তুমি ফেসে যাবে, তা তুমি খুব ভালো করেই জানতে। তাই গতকাল পালাবার সময় সামনে আমাদের মধ্যে আসল শিকার থাকা সত্ত্বেও তুমি ঝুমাকে মেরে ফেলাতেই বেশি কনসেন্ট্রেটেড ছিলে। কি দুর্ভাগ্য দেখো, প্রাণতোষের গুলিতে অলরেডি ঝুমা তখন মৃত, তাও তুমি তাকেই গুলি চালিয়ে গেলে। বেচারি ঝুমা জানতেই পারল না তারই বস তাকে খুন করার ফোন দিয়ে এঁটেছে। তোমাকে এতটাই বিশ্বাস করতো সে যে নিজের জীবন বলিদান করতে একবারও ভাবেনি সে। মিস্টার ব্যানার্জির এইসব কথায় অবাক হওয়ার পাশাপাশি হিংস্র হয়ে ওঠেন কৌশিক বাবু। কি রমাই আসল কালপ্রিট? ইয়েস কৌশিক। ওদিকে বিন্দু মাত্র তেজ কমেনি রমার। বিদ্রুপের সুরে বলে ওঠে সে, একটা লকেটের ওপর ভিত্তি করে আমাকে খুনি দাগিয়ে দিলেন? কি অকাট্য যুক্তি! ছি, এরকম লকেট মার্কেটে আরো হাজার হাজার পাওয়া যায়। তা ঠিক। আপনার কথা একদম ঠিক রমা ম্যাডাম, সত্যিই তো এরকম লকেট তো হাজার হাজার পাওয়া যায়। কিন্তু সমস্যাটা কোথায় জানেন? মানুষের ডিএনএ একটাই হয়, হাজার হাজার হয় না। চমকে ওঠে রমা ও কৌশিক বাবু। ডিএনএ? এগুলো আপনি কি বলছেন স্যার? ঠিকই বলছি কৌশিক, শোনো মন দিয়ে। গতকাল যখন আমি এই লকেটটা পাই তখনই আমি আন্দাজ করেছিলাম যে শেষে বাইক নিয়ে পালিয়ে যাওয়া এই ব্যক্তিটি রমা। সে যে স্মাগলিংয়ের আসল মাস্টারমাইন্ড, সেটা ইভিন হওয়া, খুনের সম্ভাব্য কিলার, আর একটা লকেট কখনো প্রুফ হতে পারে না। তখনই একটা কথা মাথায় আসে, তৃপ্তি দেবীর গলায় যে নখের দাগ পাওয়া গিয়েছিল সেখানে ফরেন্সিক এক্সপার্টরা একটা ডিএনএ স্যাম্পল পেয়েছিল। আর কি, তখনই প্রাণতোষকে রমার ডিএনএ স্যাম্পল কালেক্ট করার জন্য আদেশ দিই। প্রাণতোষ আমার আদেশ মেনে ওনার বাড়ি থেকে যে কোনোভাবেই ওকে একটা চুল জোগাড় করে আনে। রাতেই প্রাণতোষের হাত দিয়ে ওটা ফরেন্সিকে পাঠাই। রিপোর্ট এই আমার কাছে একটু আগেই এসেছে। তৃপ্তি দেবীর গলায় পাওয়া নখের ডিএনএর সঙ্গে রমা ম্যাডামের চুলের ডিএনএ পুরোপুরি ম্যাচ করেছে। তার মানে আপনি ওই ডিএনএর উপর বেস করেই শ্যামকে... একদম ঠিক ধরেছ ভায়া। তোমাদের মনে আছে কিনা জানি না, যেদিন আমি শ্যামের বাড়ি যাই সেদিন শ্যাম জল খেয়ে গ্লাস রাখার পরই আমি শরবত খাওয়ার আর্জি জানাই। পরে সুযোগ বুঝে ওই গ্লাসটা আমি সরিয়ে নিই। কিন্তু শ্যামের স্যালাইভা থেকে পাওয়া ডিএনএর সাথে তৃপ্তি দেবীর গলায় থাকা নখের দাগের ডিএনএ ম্যাচ করেনি। বাপরে, ধন্য স্যার। আর কত কি যে আপনি করবেন। সে তো করতেই হবে, নাহলে এই ধুরন্ধর মহিলাকে ধরতাম কি করে? আসলে কি জানো প্রাণতোষ, এই রমার গতিবিধিতেই অসঙ্গতি শুরু থেকেই ছিল। সিরিয়াল কিলিং এর নিউজটা এই রমাই প্রথম টেলিকাস্ট করেছিল। ইভেন 5 বছর আগে হওয়া সিরিয়াল কিলিং এর কেসটাতেও পুঙ্খানুপুঙ্খ ও জানতো। যেদিন এর সাথে আমার প্রথম চাক্ষুষ সাক্ষাৎ হয় এবং কথাবার্তা হয়, সেদিনই এর বয়ান আমি অসঙ্গতি পেয়েছিলাম। সেই জন্যই ওকে কিছুটা শুনিয়েই আমি ঝুমা ঝুনঝুনওয়ালা প্রসঙ্গটা তুলেছিলাম। আর সর্বোপরি একজনের অ্যাক্সিডেন্টের একটা ফেক নিউজ যদি সত্যি টিভিতে দেখানো হয়, তবে সেটা তার কর্ম নয় হে। তবে সেটা এনার পক্ষে খুব একটা কঠিন কাজ নয়, বিকজ বাই প্রফেশন ইনি একজন নিউজ রিপোর্টার, এটা ভুলে যেও না। তার মানে সেদিন সত্যিই শ্যামের অ্যাক্সিডেন্টের নিউজটা টেলিকাস্ট হচ্ছিল? আমার তো তাই বিশ্বাস, তবে কনফার্ম করতে একমাত্র রমাই পারবেন।
তাই এবার মুখ খুলবেন রমা দেবী, না আরটিও থেকে আপনার বাইকের ডিটেলসটা আমাকে বের করতে হবে? বাইকের ডিটেলস? ইয়েস প্রাণতোষ, রমা যখন পালিয়ে যাচ্ছিল আমি কিন্তু তখন ওর গাড়ির নাম্বারটা দুর্ভাগ্যবশত দেখে ফেলেছিলাম। ওটা ডিটেলস বের করতেই কেল্লাফাতে। তাহলে আশা করি তার আর প্রয়োজন পড়বে না, তাই তো? আপনি পারেনও স্যার। আমাদের ডিপার্টমেন্টের আপনি একজন অ্যাসেট স্যার। আচ্ছা হয়েছে হয়েছে, এবার রমাকে বলতে দাও। তোমার হাতে স্বীকার করা ছাড়া আর কিন্তু কোনো অপশন নেই রমা। কিছুক্ষণ সময় নিয়ে ধীরে ধীরে মুখ খোলে রমা। হ্যাঁ হ্যাঁ, আমি কত সুন্দর একটা লেডি গ্যাং বানিয়েছিলাম। ওই ওই সুচরিতার জন্য 3 বছর ধরে গড়ে তোলা আমার সব প্ল্যান ভেস্তে গেল। সালা মাগিটার উথলি বন্ধুত্বে আমরা সবাই ফাঁসলাম। কেন, কি করেছিল সুচরিতা? ওর ওই তৃপ্তির সাথে আলগা পিরিত আমার একেবারে সহ্য হতো না। আমাদের প্রোটোকলের বাইরে গিয়ে ওর গভীর বন্ধুত্ব হয়ে যায় তৃপ্তির সাথে। তৃপ্তির বাড়ির অবস্থা বিশেষ ভালো ছিল না। ধীরে ধীরে ও তৃপ্তিকে ফিনান্সিয়ালি সাপোর্ট করতে লাগলো। সোনার চেন, কানের দুল আরও এটা ওটা দিতে লাগলো। এ অবধি তাও ঠিক ছিল। তারপর আমি একদিন জানতে পারি আমাদেরই আর এক পার্টনার ঝুমার অ্যাকাউন্ট থেকে ও প্রায় 50 লক্ষ টাকা তৃপ্তির অ্যাকাউন্টে ট্রান্সফার করেছে। আমার মাথায় আগুন জ্বলে ওঠে। বাইরে যদি কোনোভাবে এসব কথা জানাজানি হয় তো আমরা সবাই ফাঁসবো। তৃপ্তি একজন চাকরানি, ও এত কিছু বোঝে না। হাতে টাকা থাকলে নিজের অজান্তেই ওর দেখনদারি শুরু হবে, তা আমি ভালো করেই জানতাম। তাও আমি পেশেন্স রেখেছিলাম। ধীরে ধীরে তৃপ্তির সুচরিতার ওপর সন্দেহ জন্মায়। তাও স্বাভাবিক, বাড়ি কিংবা পোশাক আশাকে বড়লোকি ভাব দেখানো আমাদের প্রিন্সিপালের বাইরে। সুচরিতাও এর ব্যতিক্রম ছিল না। বুঝলাম, তারপর? তৃপ্তি সুচরিতাকে ক্রমেই সোর্স অফ ইনকাম নিয়ে প্রেশার ক্রিয়েট করতে থাকে। আর আর আমার নাম গোপন রেখেই ওই মালটা আমাদের সমস্ত কেচ্চা কেলেঙ্কারি ফাঁস করে দেয় 2 পয়সা চাকরানিটার কাছে। তারপরে তুমি সিদ্ধান্ত নিলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক 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 ভেবে একটা সিদ্ধান্ত নিলাম। আর রিস্ক নেওয়া মোটেই ঠিক হবে না। তারপরই তুমি দুজনকে এই পৃথিবী থেকে সরিয়ে দিলে, তাই তো? আর কি করতাম আমি? বিশ্বাস করুন, আমি ওদের মারতে চাইনি, কিন্তু বড্ড বাড়াবাড়ি করে ফেলেছিল মাগি দুটো। আর সাথে সাথে তুমি প্ল্যান বানালে, আর তুমি অর্ঘ্যর করা 5 বছর আগে সিরিয়াল কিলিং এর পথটাই বেছে নিলে। কি আমি ঠিক বলছি তো? হ্যাঁ, ওই কেসটার অল ডিটেলস আমি জানতাম। অর্ঘ্য ছিল টেলিফোন ইঞ্জিনিয়ার, সাথে একজন সাইকোপ্যাথ। তাই খুন করার জন্য ও টেলিফোন ওয়্যার ইউজ করত। ওর বউ ওকে ঠকিয়েছিল বলে মেয়েদের উপর ওর ভীষণ রাগ, তাই ও ধরে ধরে মেয়েদেরই খুন করত। তখন আমি প্রফেশনে নতুন, স্বপ্ন ছিল একজন অনেস্ট রিপোর্টার হব। তাই অর্ঘ্যকে ধরতে আমি কৌশিক বাবুদের যথেষ্ট সাহায্য করেছিলাম। কিন্তু ফলাফল কি হলো? আমাকে সেই ক্রেডিটটাই দিল না আপনাদের সেলফিশ পুলিশ ডিপার্টমেন্ট। বুঝলাম, এবার বাকিটা বলো। শ্যামের ছবি জোগাড় করতে খুব একটা বেগ পেতে হলো না, কারণ আমি ওদের প্রতিবেশী। ক্রমেই শ্যামের একটা এআই জেনারেটেড অ্যাক্সিডেন্টাল ভিডিও বানালাম। পরিচিতির সুবাদে ওই ভিডিওটাই একটা লোকাল চ্যানেলে টাকা খাইয়ে টেলিকাস্ট করে দিলাম। কাজ হলো। তৃপ্তি একটু পরেই আমাকে ফোন করে পুরো ঘটনাটা জানালো। আমি ওকে একটা নির্জন জায়গায় ডেকে পাঠালাম। তারপর সুযোগ বুঝে খেল খতম, তাই তো? হ্যাঁ, তারপর একইভাবে সুচরিতাকেও আমি শেষ করে দিই। এত ভালো একটা প্ল্যান করলে অথচ নখের দাগটা লক্ষ্য করলে না? ছি 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 ছি, এরকম ভুল কেউ করে? প্ল্যানটা তুমি মন্দ করনি, আমাকে ভুল পথে চালানো করার জন্য ওদের চরিত্র নিয়ে কতই না কথা বললে। কিন্তু দুর্ভাগ্য দেখো,
তার আগেই তুমি ধরা পড়ে গেলে। ভেবেছিলাম এত জলগোলা হবে না, মাঝখান থেকে আপনি এসে সমস্ত প্ল্যানটায় জল ঢেলে দিলেন স্যার। কি করবে বলো, জল ঢালাই যে আমার কাজ। হ্যাঁ, তা তুমি ঝুমাকে আগে মেরে ফেললে না কেন? তো সমান দোষী। ভেবেছিলাম ঝুমা অবধি আপনারা পৌঁছতে পারবেন না, কিন্তু সেদিন আপনার মুখে ঝুমা নামটা শোনার পরে ওকেও সরিয়ে দেওয়ার প্ল্যান করি। সে কারণেই ওকে ডেরায় লুকিয়ে রেখেছিলাম, কিন্তু সেই তীরে এসে তরি ডুবে যাওয়া কপাল আমার। আপনারা এসে পড়লেন। কি আর করা যাবে বলো, অপরাধী কিছু ভুল তো করবেই। তোমার ডিএনএ আর ওই লকেটটাই তোমাকে ধরিয়ে দিল। ওই যে একটা কথা আছে না, পিপিলিকার পাখা ওঠে মরিবার তরে। এবার বড়বাবু বললেন, আমার তো ভাবতেই লজ্জা লাগছে যে একজন নিউজ রিপোর্টার হয়ে আপনি এই সমস্ত কাজ করেছেন। ছি 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 ছি। হঠাৎ কৌশিক বাবুর উদ্দেশ্যে আদেশ দেন মিস্টার ব্যানার্জি। কৌশিক, একে আমি অ্যাডজাস্ট নিতে পারছি না, ওকে এখান থেকে নিয়ে যাও। ইয়েস স্যার। বলেই লেডি অফিসারদের উদ্দেশ্যে হাঁক দেন কৌশিক বাবু। এই কে আছো? কিছুক্ষণ পরই কয়েকজন লেডি কনস্টেবল এসে রুমে হাজির হয়। কৌশিক বাবুর আদেশে রমাকে টেনে নিয়ে যায় তারা কাস্টাডিতে। রুমটা তখন নিস্তব্ধ। টেবিলে মাথা নিচু করে বসে আছেন মিস্টার ব্যানার্জি, পাশে দাঁড়িয়ে প্রাণতোষ বাবু ও কৌশিক বাবু। আম সরি স্যার, আমার আপনাকে জানানো উচিত ছিল। মুখ তুলে তাকান মিস্টার ব্যানার্জি। এখন তার চোখে অনেকখানি স্বাভাবিকতা ফিরে এসেছে। ওকে, এসব বিষয় নিয়ে কনসার্ন থাকবে, আর রমাকে জিজ্ঞাসাবাদ করে বাকি পুরো টিমটাকে ধরবে। এর দায়িত্ব আমি তোমার উপর দিলাম। ম্লান হেসে ইতিবাচক ঘাড় নাড়েন কৌশিক বাবু। কিন্তু স্যার, কিছু প্রশ্নের উত্তর তো পাওয়া গেল না। বলো, কি প্রশ্ন? আপনি আগে থেকে কি করে বুঝলেন যে এই কেসটার সাথে স্মাগলিং এর কানেকশন আছে? ও আচ্ছা, এই ব্যাপার। আরে আমি তো আগেই বলেছিলাম, সুচরিতা কামিলা নামটা আমার কেন জানি না শোনা মনে হয়েছিল। প্রথমে কিছুতে আমার মাথায় আসছিল না। আসলে এই মহিলা আগেও ক্রাইমের সঙ্গে যুক্ত ছিল। পরে একটু খোঁজ নিয়ে জানতে পারি, আসলে মহিলা পার্ক সার্কাস থেকে 11 বছর আগে গ্রেপ্তার হয়েছিলেন বিকজ অফ ড্রাগ স্মাগলিং। কলেজ স্টুডেন্টদের ড্রাগ সাপ্লাই করতেন এই সুচরিতা। বছর 4 আগে জেল থেকে ছাড়া পায়। আপনার স্মৃতিশক্তিকে স্যালুট স্যার। আর কিছু? আমার একটা প্রশ্ন আছে স্যার। আরে বলে ফেলো। তৃপ্তি দেবীর পাস্ট? আমিও ঠিক এটাই বলতে যাচ্ছিলাম। গুড কোয়েশ্চেন। আসলে ব্যাপারটা কি জানো, আমিও প্রথমে ভেবেছিলাম তৃপ্তি দেবীর হাজব্যান্ড গৌতম বাবুর আত্মহত্যার মধ্যে কিছু একটা খটকা আছে, কিন্তু হাজার খুঁজেও এর কোনো প্রমাণ আমি পাইনি। আসলে ইটস আ নর্মাল সুইসাইড, যার কারণ শুধুমাত্র ফ্যামিলি ভায়োলেন্স, আর কিছু না। তাই? এত সহজ? আর কিছু? নেতিবাচক ঘাড় নাড়ান উপস্থিত দুই প্রশাসনিক আধিকারিক। আপনি না থাকলে যে কি হতো স্যার? কিছুই হতো না কৌশিক। আমি না থাকলে এই কেস সলভ হতো। তুমি করতে সলভ। আমি? ইয়েস, তুমি কৌশিক। কারো জন্যই কিছু আটকে থাকে না। তোমার সে এবিলিটি আছে। শুধু একটা কথা মাথায় রাখো তোমরা, অন্যায়ের বিরুদ্ধে আপোষ নয়। আমরা যারা প্রশাসনের সাথে যুক্ত, আমাদের কাছে সততাই একমাত্র পথ। অপরাধহীন সমাজ গড়ে তুলতে, পুনরায় মানুষের মনে বিশ্বাস আর সাহসের সঞ্চার করতে আমরাই পারি। তাই সবার প্রথমে আমাদের একজোট হতে হবে। মনে রাখবো স্যার। আরে তা আমি কি বললাম? তুই প্রশাসনের কেউ না, তাহলে? তা কেন প্রাণতোষ? কারণ স্বনামধন্য গোয়েন্দা মিস্টার নিরলস ব্যানার্জি যেদিকে, আমিও সেই পথেরই পথিক। তাই আমাকে আর আলাদা করে এসব নিয়ে ভাবতে হবে না, বুঝলি? হ্যাঁ, যা যা। তুইও না প্রান্তোষ, পারিস বটে। যাক, এই কেসের টেনশনটা শেষমেশ মাথা থেকে বেরোলো। এবারে মন ভরে বাকি কটা দিন ছুটি কাটানো যাবে।
ঠিক কিনা কৌশিক? তা যা বলেছিস। আপনি শুনছিলেন সৌরভ সেনগুপ্তের কলমে শেষ সূত্র। গল্পটিতে মিস্টার ব্যানার্জি ও বড়বাবুর চরিত্রে ছিলেন সুরঞ্জন ও সুদীপ। কৌশিকবাবু ও শ্যামের চরিত্রে অতনু ও নীল। গল্পের সূত্রধর তথা রমার চরিত্রে আমি অদ্রিজা। অন্যান্য বেশ কিছু চরিত্রে কাবেরী, প্রহ্লাদ। সাউন্ড ও পোস্টার ডিজাইনে নীল এবং সৌম্যদীপ। এপিসোড ডিরেকশনে লাবণ্য ও স্ক্রিপ্টে তুফান। গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। আজকের মতো আপাতত এই পর্যন্তই। পরবর্তীতে আবারও কোনো ভিন্ন ধরনের গল্প নিয়ে হাজির হব আমরা। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন আর সর্বোপরি সাহিত্যে থাকুন। শুভরাত্রি।